আচ্ছা, তাহলে আমি যে কথাটা বলতে যাচ্ছি, এই 47 ওহম যে রেজিস্টারটা আছে এর ভিতর দিয়ে কি শুধুমাত্র আয়ন কারেন্টটা যাচ্ছে? তাহলে তুমি যে বলছো যে মেশ 1 এর ভিতরে শুধু আয়ন কারেন্টই ঘুরছে, তুমি বলছো না যে মেশ 1 এর কারেন্ট হচ্ছে আয়ন, তুমি থিওরিটিক্যালি এটা ক্যালকুলেট করেছো মেশ 1 এর কারেন্ট হচ্ছে আয়ন, কিন্তু প্র্যাকটিক্যালি মেজার করতে গেলে আয়ন কারেন্ট হচ্ছে অলওয়েজ এ ব্রাঞ্চ কারেন্ট। আমরা সবসময় ব্রাঞ্চের কারেন্ট মেজার করতে পারি, আমরা মেশের কারেন্ট কোনোদিনও মেজার করতে পারি না। মনে থাকবে মেশ অ্যানালাইসিস এক ধরনের হাইপোথিসিস যেটা ইউজ করে আমি একটা মেশের কারেন্ট নির্ণয় করি, সেটা প্র্যাকটিক্যালি করতে গেলে অবশ্যই একটা ব্রাঞ্চের এগেইনস্টে আসতে হবে। প্র্যাকটিক্যালি কখনো মেশ কারেন্ট মেজার করা যায় না। আমি ধরে নিয়েছি ওয়ান কারেন্টটা এদিক দিয়ে ঘুরছে, কিন্তু আসলে এই আয়ন কারেন্ট এদিক দিয়ে ঘুরছে না, আয়ন কারেন্টটা শুধু এই জায়গা ফ্লো হচ্ছে এবং এই জায়গা ফ্লো হচ্ছে। আয়ন কারেন্টটা শুধু এইখানে এবং এইখানে পাওয়া যাবে, এখানে আয়ন কারেন্ট পাওয়া যাবে না। তার মানে এটা সত্য না, মেশ 1 এ মেশ আয়ন কারেন্টটা ঘুরছে না। এই জন্য মেশ কারেন্ট কখনো প্র্যাকটিক্যাল কোনো ইস্যু না। মেশ কারেন্ট আমি থিওরিটিক্যালি বের করছি, কিন্তু আমি অ্যাকচুয়ালি মেজার করতে পারি সে ব্রাঞ্চের কারেন্ট। তুমি অলওয়েজ ব্রাঞ্চ কারেন্ট মেজার করো, মেশ কারেন্ট কোনোদিনও তুমি মেজার করতে পারো না। আচ্ছা, এইখানকার কারেন্ট যদি একটা ডিরেকশন এদিকে দিই, এই আয়নটা কত হবে? আয়নটা কত হবে? আইটা মেজার করতে চাই, হ্যাঁ কত হবে? আমরা i1 মাইনাস 220 ভোল্টের মধ্যে যে কারেন্টটা বসে i1 হ্যাঁ i1 মাইনাস i2 সিগুরা আছে why i1 মাইনাস i2? i1 এর ডিরেকশনটা এদিকে আর i2 এর ডিরেকশনটা হচ্ছে এদিকে, আমরা এদিক থেকে মেজার করলে সিগুরা আছে। আমি কল্পনা করতে পারি না তুমি আনসারটা করবে, এই জন্য তোমাকে বলছি না। তুমি ইন্টারমিডিয়েট এটা তোমাকে শিখিয়েছে শিওর? তুমি কি এখানে একটা কোন কেসিএল অ্যাপ্লাই করেছিলে? কারশফ কারেন্ট ল, কারশফ কারেন্ট ল অ্যাপ্লাই করে তোমার স্যার তোমাকে ডাইরেক্টলি বুঝিয়ে দিয়েছিল যে এই আয়নের ডিরেকশনের জন্য যে কারেন্টটার ডিরেকশন মিলবে সেই কারেন্টটা আগে লিখবো, অপোজিট কারেন্টটা বিয়োগ করে দেবো। তার মানে আয়নটা নিচের দিকে আসছে, আইটাও নিচের দিকে আসছে, সো তুমি ডাইরেক্টলি i1 মাইনাস i2 করে দিয়েছো, ব্যাস দ্যাটস ইট। এখন যদি আয়নের আই এর ডিরেকশনটা আমি উপরের দিকে দিতাম i2 মাইনাস সিলি একটা ইস্যু। অ্যাকচুয়ালি এটা কিন্তু আমি কেসিএল অ্যাপ্লাই করে পেয়েছি। কেসিএলটা কোথায় অ্যাপ্লাই করব? আমি এখানে কেসিএল অ্যাপ্লাই করতে পারি, আমি এখানেও কেসিএল অ্যাপ্লাই করতে পারি। দেখো এইখানে যদি কেসিএল অ্যাপ্লাই করি, এই আয়ন কারেন্টটা কিন্তু এখান দিয়ে আসছে, তাই না? স্যার হ্যাঁ আজকে আপাতত না, এটা ওদেরকে কাজটা শেষ করতে বলো, তারপরে দেখছি। ঠিক এখানে ছিল কিন্তু আমার আয়ন কারেন্টটা, i2 কারেন্টটা ছিল এদিকে, ঠিক আছে তো? আমি যদি এই পয়েন্টে একটা কেসিএল অ্যাপ্লাই করি, ইনকামিং কারেন্ট ইজ অলওয়েজ ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট, তাই তো? ইনকামিং কারেন্ট ছিল i1, আউটগোয়িং কারেন্ট ছিল সরি আইটা ইনকামিং আমি ধরে নিয়েছি, তাই তো? So plus I equal to I2 or algebraic sum of all incoming current minus outgoing current is equal to 0. একই কথা, এটাকে যদি এই পাশে নিয়ে আসতে একই কথা, তাহলে এখানে যাবে I equal to I2 minus I1. ইজি। তোমার নামটা আমি ভুলে যাচ্ছি, আমি শাফিন, আমার একটা রোগ হয়েছে, আমি নাম ভুলে যাচ্ছি। তোমাদের নাম হচ্ছে আমার ডাকতে হবে বলি, কারণ নাম না যদি স্টুডেন্টের নাম মনে রাখতে পারি তাহলে এটা সমস্যা তৈরি হবে। শর্টকাট না। আচ্ছা, তাহলে এটা কিন্তু আমি অ্যাকচুয়ালি কেসিএল অ্যাপ্লাই করে পাই। আর শর্টকাটের জন্য আমি বলেছিলাম কি, যার ডিরেকশনের সঙ্গে যেটা বের করতে বলছে ওটা যেটা মিলবে সেটাকে আগে লিখবো, অপোজিটটা পিছনে বের করবো, ঠিক আছে? জাস্ট তোমার জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সহজ হবে বাবা, খুবই সোজা হবে। তুমি যদি কেসিএল কেভিএল পারো তাহলে অন্য কোনো কিছু তোমার চিন্তাই করতে হবে না। সার্কিট অঞ্চল তুমি আবার বুঝে পারো, তোমার ইজিলি একটা অন্য লেভেলের নলেজ চলে আসবে। এখন আসাদ স্যারের কাছ থেকে তোমরা কম্পোনেন্ট নাও, নিয়ে কি কি করতে হবে সেই জিনিসগুলো করবে। 15,000 10 ভোল্ট বুঝি না, 15 ভোল্ট আমি 10 ভোল্ট দিয়ে দিয়েছি, তুমি ক্যালকুলেশন করো 10 ভোল্ট দিয়ে। তোমাকে 10 ভোল্টের ক্যালকুলেশনটা করতে হবে, আগে ক্যালকুলেশনটা করো, থিওরিটিক্যাল ক্যালকুলেশনটা করো, তারপরে এরপর। আচ্ছা, তোমরা যে কাজটা, তোমরা চারজন এই পাশে এসে বসো, তোমরা তিনজন এই পাশে এসে বসো।
ভালো করে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে কি আমার এটা দেখা যায়, মনিটরটা দেখা যায়? জি। অসুবিধা হচ্ছে কোনো? দেখতে কোনো অসুবিধা হচ্ছে? আমি চেষ্টা করবো এখন থেকে শুরু থেকে লাস্ট পর্যন্ত যা পড়িয়েছি এই পর্যন্ত তোমাদের তুলে দিতে, রাস্তায় তুলে দিতে। এই জন্য আজকে থেকে শুরু করবো এবং প্রতিদিনই একটা ক্লাস রাখবো। প্রতিদিনই তোমার ক্লাসের পরে 1 ঘন্টা করে আমাকে সময় দেবো, ওই সময়টা পড়াবো। ঠিক আছে? গত ক্লাসে আমার লেকচার প্ল্যানগুলো সব দেয়া আছে, মানে গত যতগুলো ক্লাস হয়েছে লেকচার প্ল্যানগুলো দেওয়া আছে, একটু দেখে নিবা। আমি লেকচার 1 থেকে শুরু করি, তোমাকে বোধ হয় লেকচার 1টা আমি একটু বুঝিয়েছিলাম, তারপর তোমাকে না কাকে তোমাকে তোমাকে বুঝিয়েছি। আচ্ছা, তুমি একা ছিলে বোধ হয়। আমাদের এই কোর্সটার নাম হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিটস। ইলেকট্রিক্যাল সার্কিটস, এটাকে আরেকটা নামে দেখা হয় ডিসি সার্কিট। আমি শুধু ডিসি নিয়ে আলোচনা করবো, কোনো এসি নিয়ে আলোচনা করবো। ডিসি মানে হচ্ছে ডিরেক্ট কারেন্ট, এসি মানে হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। সো আমার অল্টারনেটিং কারেন্টের কোনো ইস্যু থাকবে না, আমি ডিসি কারেন্ট আলোচনা করবো। আমার টার্গেট থাকবে তোমাকে অ্যানালাইসিস টেকনিকগুলো শেখানো, জাস্ট বাস্তবতার সাথে রিলেশনটা দেখাবো, কিন্তু তোমাকে শেখাবো হচ্ছে অ্যানালাইসিস টেকনিক। এর সঙ্গে কিছু ল্যাব থাকবে, প্রতিটা থিওরি এগেইনস্টে একটা করে ল্যাব থাকবে, ওই থিওরি প্রুফটা আমরা ল্যাবে দেবো। ওকে, যেহেতু সার্কিটের কনসেপ্ট বোঝাইতে গিয়ে আমি শুরুতে বলছিলাম, ওকে কতদিন বোঝাচ্ছিলাম যে আমার একটা পাওয়ার প্ল্যান্ট আছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের যাত্রা শুরু হয় পাওয়ার প্ল্যান্ট থেকে, শেষ হয় হচ্ছে আমাদের কনজিউমার এন্ডে এসে, তাই তো? সো পাওয়ার প্ল্যান্টে পাওয়ার জেনারেট করে, নর্মালি যদি চিন্তা করি, সেখান থেকে পাওয়ারটা আমি ট্রান্সমিশন করি হাই ট্রান্সমিশন লাইন দিয়ে, সেখান থেকে আমি ডিস্ট্রিবিউশন লাইনে নিয়ে আসি, ডিস্ট্রিবিউশন লাইন নিয়ে সেখানে স্টেপ ডাউন করে আমার বাসা বাড়িতে নিয়ে আসি। এই যে পাওয়ারটা আমি নিয়ে আসি, সেটা আমি নিয়ে আসি একটা সার্কিটের মধ্যে। কারেন্ট চলাচলের জন্য যে সম্পূর্ণ পথটা হবে, আর ওখানে একটা সিরি একটা উদাহরণ দেওয়া আছে, যে একটা ব্যাটারি আছে, একটা লাইট আছে। ব্যাটারিকে নর্মালি সোর্স বলবো, লাইটকে আমি লোড বলবো। একটা সোর্স থাকে, জেনারেটর যেটাকে বলছি এটা নর্মালি সোর্স, আর আমরা বাসা বাড়িতে যে লাইট বা কম্পিউটার বা ফ্যান এসি যা বলবো না সবগুলো হচ্ছে আমার লোড। সো আমার সোর্স থাকবে এবং লোড থাকবে, মাঝে ট্রান্সমিশন লাইন আছে। সো সোর্স থেকে যখন কারেন্ট যাবে, এই কারেন্টটা এখান থেকে বের হয়ে পুরো সার্কিট কমপ্লিট করে এই সোর্সে ফেরত আসে। যদি পুরো সার্কিট কমপ্লিট করে সে ফেরত আসে, পুরো পথটা কমপ্লিট করে যদি সে ফেরত আসে, তাহলে ওই ধরনের কনফিগারেশনকে আমি ইলেকট্রিক্যাল সার্কিট বলি। এই ধরনের কনফিগারেশনকে আমি ইলেকট্রিক্যাল সার্কিট বলি। এখন এই ইলেকট্রিক্যাল সার্কিট আমি কেন করব, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার আগে কেন করব? দেখো, আমি এখানে একটা লোড লাগিয়েছি, এই লোডটা কি পরিমাণ কারেন্ট নিচ্ছে বা এই লোডের এগেইনস্টে কি পরিমাণ ভোল্টেজ আছে, তা কিন্তু ক্যালকুলেশন না করলে তুমি কখনো বুঝতে পারবে না। তুমি এক করতে পারো ডিরেক্টলি প্র্যাকটিক্যালি মেজার করতে পারো যে আমি হাতে কলমে গিয়ে কাজ করব, অথবা তুমি ক্যালকুলেশন করতে পারো। কিন্তু যদি তোমাকে ট্রাবল শুট করতে বলা হয় যে ওইখানে অত ভোল্ট নিয়ে আসবে, আমি বললাম যে 220 ভোল্টের লাইন আছে, 220 ভোল্টের লাইন কমিয়ে তুমি 10 ভোল্ট বানাও, এখন তোমাকে কিছু রেজিস্ট্যান্স বা অন্য ইকুইপমেন্টস আমি তোমাকে দিয়ে দিয়েছি। তুমি যদি ক্যালকুলেশন না করে শুধুমাত্র ইকুইপমেন্ট নিয়ে বসো, তাহলে তুমি কি করবে? বারবার সিস্টেম চেঞ্জ করবে, সিস্টেম চেঞ্জ করে ওই আউটপুটটা তুমি চেক করতে থাকবে। আউটপুট চেক করে কখন আমার 220 ভোল্টের জায়গায় 20 ভোল্ট আছে সেটা আমি চেক করবো। কিন্তু আমি যদি একটু ইন্টেলিজেন্ট হই, তাহলে আমি কি করবো? আগে সিস্টেমটার ক্যালকুলেশন আগেই করে নিব, খাতা কলমে করে নেওয়ার পরে ওই অনুযায়ী সিস্টেমটাকে আমি সাজাবো। যদি সাজাইতে পারি তাহলে আমার কাজটা হয়ে যাবে, আমাকে বারবার ট্রাবল শুট করতে হবে। ওকে, আরেকটা ইস্যু হতে পারে যে আমি যখন পাওয়ারের এক্সাম্পল দিয়ে গতকালই বোঝাচ্ছিলাম যে আমার ট্রান্সমিশন লাইন বলো বা একটা সার্কিটের কোথায় কোন পয়েন্টে কি পরিমাণ কারেন্ট, কি পরিমাণ ভোল্টেজ থাকবে, তা যদি আমি আগে থেকে না জানি, তাহলে সার্কিটে কোনো প্রবলেম হলে সেই প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারবো। সাপোজ পৃথিবীর এই যে মনিটরটা আছে, মনিটরের পিছনে একটা সার্কিট বোর্ড আছে, অবশ্যই একটা বোর্ড আছে, সেই বোর্ডের কোনো একটা পার্টে যদি সমস্যা আছে, তাহলে একটা সেগমেন্ট করা থাকে, ওই সেগমেন্টে কি পরিমাণ পাওয়ার ছিল বা কি পরিমাণ কারেন্ট ভোল্টেজ ওই পয়েন্টে ছিল, ধরুন একটা ডায়োডকেই চেক করবো বা একটা রেজিস্ট্যান্সকেই চেক করবো বা রেজিস্টরকে চেক করবো। রেজিস্টর যদি আমি চেক করে দেখি শর্ট হয়ে গেছে, তার ভিতরে আলাদা পরিমাণ কারেন্ট, ধরো 1 অ্যাম্পিয়ার যাওয়ার কথা,
1 অ্যাম্পিয়ার বদলে 10 অ্যাম্পিয়ার কিন্তু এই 1 অ্যাম্পিয়ার যে যাচ্ছিল সেটা তো আগে থেকে আমার জানা থাকতে হবে যেখানে একটা রেজিস্টার দেওয়া আছে তার মধ্যে 1 অ্যাম্পিয়ার কারেন্ট আছে এই হচ্ছে আমাদের ক্যালকুলেশনটা জানা প্রয়োজন। আর যদি বড় বড় পাওয়ার সিস্টেমের কথা বলি তুমি তৈরি করো তোমার ডেটা শিট দেওয়া আছে একটা ডেটা শিট আছে এই মনিটর এগেইনস্ট একটা ডেটা শিট আছে সেই ডেটা শিটে একটা সার্কিট বোর্ড দেওয়া আছে ঠিক আছে সেই সার্কিট বোর্ডটা তুমি দেখতে পারো যে সার্কিট বোর্ডটা কেমন আছে ইউজ করো এখানে একটা তুমি এই ডিগ্রিটা অর্জন করার পরে যে এই সার্কিট বোর্ডটা তুমি ঠিক করতে পারো তার কোনো গ্যারান্টি তুমি দিতে পারবে না যদি তুমি কাজ করো কিন্তু একজন মেকার যার কাছে ইলেকট্রিশিয়ান তার কাছে এটা নির্ভর করবে তোমার থিওরিটিক্যাল নলেজ কতটুকু আছে আর প্র্যাকটিক্যাল নলেজ আমরা ওকে ডান। এখন আসি এই সার্কিটের ভিতরে কি কি আছে সেই এলিমেন্টগুলো সম্পর্কে একটু জানবো ওকে ইলেকট্রিক্যাল প্যারামিটারস ইলেকট্রিক্যাল প্যারামিটারস কি কি আছে একটা সার্কিটের ভিতরে সার্কিট সম্পর্কে আগে হচ্ছে মানুষটাকে চিনবো আমরা মানুষটাকে আমরা সার্কিটটাকে চিনবো এই সার্কিটের ভিতরে কি আছে বেসিক্যালি যদি চিন্তা করো এই সার্কিটে থেকে এনার্জি সোর্স আছে সো প্যারামিটারস যদি থাকে তাহলে সোর্স থাকতে পারে সোর্সের অনেক ধরনের ভাগ আছে ভাগে আমি পরে আসবো ওকে সোর্স থাকতে পারে লোড থাকতে পারে এই দুটো জিনিস বললাম প্রথমে সোর্স এবং লোড এখন লোডকে আমি ভাগ করব লোডের ভিতরে কয়েক ধরনের লোড থাকতে পারে ওকে এই লোডের ভিতরে হতে পারে সেটা রেজিস্টিভ লোড সো লোডের ভিতরে আমার থাকতে পারে ক্যাপাসিটর ইন্ডাক্টর রেজিস্টর থাকতে পারে তিনটা জিনিস থাকতে পারে আরো থাকতে পারে আরো বহু কিছু থাকতে পারে আমার মসফেট থাকতে পারে বিজলি থাকতে পারে ডায়োড থাকতে পারে ট্রান্সফরমার থাকতে পারে সার্কিট ব্রেকার থাকতে পারে সেগুলো পরের ইস্যু কমপ্লিকেটেড ইস্যু যখন আসবে আমি যে বেসিক তিনটা এলিমেন্ট নিয়ে আলোচনা করব প্যারামিটারের ভিতরে সেগুলো হচ্ছে রেজিস্ট্যান্স ক্যাপাসিট্যান্স ইন্ডাক্ট্যান্স ওকে সো সার্কিটের ইলেকট্রিক্যাল প্যারামিটার সোর্সের ভিতরে আছে এখানে ইলেকট্রিক্যাল প্যারামিটারের নাম হচ্ছে কারেন্ট ভোল্টেজ পাওয়ার এনার্জি যদি ইলেকট্রিক্যাল প্যারামিটার যেটা আমি চোখে দেখি একটা সার্কিটের ভিতরে আমার থাকতে পারবে কারেন্ট কারণ যখনই একটা লোড লাগাবো এখানে একটা লোড যখন আমি লাগিয়েছি যখন এটা যেহেতু একটা সোর্স আছে যদি সুইচ অন থাকে তাহলে অবশ্যই একটা কারেন্ট থাকবে তখন যদি একটা ভোল্টেজ থাকে ভোল্টেজ না থাকে তখনই কারেন্ট থাকবে 0 ভোল্টে কখনো কারেন্ট পাস করবে এই যে মেটালটা তুমি দেখতে পাচ্ছ বা ম্যাটেরিয়ালটা দেখতে পাচ্ছ এর ভিতরে কিন্তু ইলেকট্রন আছে আমি চাইলে এর ভিতরে কারেন্টকে পাস করাই দেব কিন্তু এখানে যে ইলেকট্রনগুলো আছে সেটা স্ক্যাটার্ড অবস্থায় আছে একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে এবং কন্টিনিউয়াসলি সে একটা পজিশনের ভিতরে আছে এটার কোনো ডিরেকশন দেয়া নেই কোনো ডিরেকশন নেই কোন ডিরেকশনে এটা যাবে আমি যখন একটা ভোল্টেজ অ্যাপ্লাই করবো সেটা ডিরেকশন পাবে সে পজিটিভ দিকে যাবে না নেগেটিভ দিকে যাবে এই জন্য যেখানেই কারেন্ট থাকবে সেখানে অবশ্যই একটা ভোল্টেজ থাকবে ভোল্টেজ থাকলে কারেন্ট নাও থাকতে পারে যেমন সার্কিট বোর্ডের ওই ওপেন সার্কিট 2 পিনের কথা বলছিলাম একটা 2 পিন এই যে 2 পিনটা আমার এখানে আছে এটা তো ওপেন সার্কিট অবস্থায় আছে এর দুইটা মাথা এরকম করে দেয়া আছে এখন যদি এখানে লোড লাগাই তাহলে কারেন্টটা পাস করবে কারেন্ট থাকলে অবশ্যই ভোল্টেজ থাকবে কিন্তু ভোল্টেজ থাকলে কারেন্ট নাও থাকতে পারে কারণ ওপেন সার্কিটে ভোল্টেজ থাকে ওপেন সার্কিটে কারেন্ট থাকে ওকে না স্যার সার্কিট জিজ্ঞেস করুন স্যার বলতেছে যে আমরা যদি এই মেশ এখানে ধরি তাহলে এটা কি মাইনাস হবে না আগে মাইনাস হবে না এখানে কি নিয়মটা কি শিখিয়েছে সবসময় পজিটিভ বলেছে সবসময় পজিটিভ বলেছে যে মেশে থাকবে সেই মেশে কারেন্টে কাটবে যে মেশে এটা তোমাদের জন্য একটা চপেটা ঘাত ও এসে বলে দিয়েছে বুঝতে পারছো তোমাদের 3 মাস ধরে ক্লাস নিচ্ছে একদম মাথা করে
পারতাম, আপনি তো লেখেন নাই, বেশি লেখেন। আচ্ছা লিখি তাহলে এখানে যখন এই ইকুয়েশনে লিখবা 47 ইনটু i2 মাইনাস i1, এরপরে যে এখানে আসবে 150 i2 মাইনাস i1, যে মেশে থাকবে ওই মেশে কারেন্টটা আগে অপর মেশে কারেন্টটা বিয়োগ, কারেন্টটা মিলা তিন জোড়াটা মিলাই যাবে সেম আসছে অনেক কম আছে, কত 0.009। এটা কত মিলিয়ামস হয়, কত মিলিয়াম তো অ্যাম্পিয়ার আমি করেছি মিলিয়াম শুরু আরো কম 2 মিলিয়ন 0.2 মিলিয়ন। আচ্ছা এটা 2 মিলিয়ন এটা 9, এটা 1, এটা হচ্ছে 0. প্র্যাকটিক্যাল ইস্যুতে যাও দেখো কি কারেন্ট এবং ভোল্টেজ থাকলে এই দুইটার গুণফলকে আমি একটা পাওয়ার পাইতে পারি, কারণ একটা লোড একটা পাওয়ার নিচ্ছে, পাওয়ার ইনস্ট্যান্ট এনার্জি, প্রতি সেকেন্ডে কি পরিমাণ এনার্জি খরচ করি সেটাকে আমি পাওয়ার বলি। এই কথাগুলো আমি পরে আসবে। আচ্ছা যদি পাওয়ার থাকে টাইমের সাথে সাথে তো পাওয়ারটা আমি কনজিউম করছি, সো আমার এনার্জি থাকে, সো পাওয়ারকে যদি টাইম দিয়ে মাল্টিপ্লাই করি আমি এনার্জি পাবো। সো এগুলো হচ্ছে আমার ইলেকট্রিক্যাল প্যারামিটার। ওকে, এই প্যারামিটারগুলো সম্পর্কে আমি ইন ডিটেইল আলোচনা করব যে এই জিনিসগুলো কি। এই এতটুকু তো বোঝা গেল, সার্কিট থাকলে সেখানে কারেন্ট ভোল্টেজ এবং পাওয়ার এনার্জি থাকবে। ওকে, আরো কিছু কিছু এলিমেন্টস, এখন বলতেছি কি এলিমেন্টস লোড হিসেবে ব্যবহার করতে পারি বা অন্য সুইচের কাজে ব্যবহার করতে পারি। ওকে, সেই এলিমেন্টসগুলো তো থাকতে পারে রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ট্রান্সফরমার, সার্কিট ব্রেকার, ব্লা ব্লা ব্লা, আরো বহু কিছু আছে, কিন্তু আমি শুধু এই তিনটা জিনিস নিয়ে পড়াবো, রেজিস্টর, ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর। শুরুতে আসি, ওই সার্কিটের উদাহরণ দিয়ে আমি কিন্তু এগুলো দেখাচ্ছি, এগুলো হচ্ছে সার্কিটেরই প্যারামিটার, এগুলো কিন্তু ওই সার্কিটেরই প্যারামিটার। সার্কিট সম্পর্কে একটু জানলাম, ওরা ডিপার্টমেন্টাল একটা ভিডিও শুট করতেছে, হ্যাঁ সেগুলো ডিপার্টমেন্টে একটা ভিডিও শুট করতেছে। আচ্ছা এখন শুরুতে আসি, আমি যেহেতু বললাম যে কারেন্ট আছে সার্কিটে একটা, এই কারেন্ট জিনিসটা কি, কারেন্ট কি আমি খাবো নাকি, তো কোনো একটা আমার জানতে হবে যে কারেন্টটা কি, কারেন্টের বাংলাটা কি, কারেন্টের বাংলাটা কি, যদি নর্মালি চিন্তা করি কারেন্টের বাংলা চলমান স্লো, কারেন্ট মানে হচ্ছে স্লো, কারেন্ট মানেই হচ্ছে স্লো। তুমি যেখানে যাও যদি ইলেকট্রিক্যাল কারেন্ট বাদ দাও, ইলেকট্রিক্যাল কারেন্ট মানে হচ্ছে ইলেকট্রনের স্লো, ইলেকট্রনের স্লো, ঠিক আছে। সো কারেন্টের ইস্যুটা আসলেই সেখানে কিন্তু ইলেকট্রনের ইস্যুটা আসবে। সো কারেন্ট মানে হচ্ছে কোন কন্ডাক্টর বা কোন পরিবাহীর ভিতর দিয়ে ক্রস সেকশন, আর যে কোন ক্রস সেকশন থাকে তার ক্রস সেকশনের মধ্যে প্রতি সেকেন্ডে কি পরিমাণ ইলেকট্রন ফ্লো হচ্ছে, একটা নির্দিষ্ট ক্রস সেকশনের কন্ডাক্টরের ভিতর দিয়ে প্রতি সেকেন্ডে কি পরিমাণ ইলেকট্রন পাস হয় সেটাকে আমি কারেন্ট। বোঝা গেছে? এখানে আমি একটা কথা বলেছি, একটা নির্দিষ্ট ক্রস সেকশন, তার একটা নির্দিষ্ট ক্রস সেকশন এরিয়া আছে, তাই না? এটা যদি কেটে ফেলি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেটাকে বলে, এটাকে যদি কেটে ফেলি, এখানে ওই মাথাটা যতটুকু মোটা দেখা যাবে সেই এরিয়াটার কথা বলছি আমি। ঠিক আছে, সেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ভিতর দিয়ে প্রতি সেকেন্ডে কি পরিমাণ ইলেকট্রন ফ্লো হচ্ছে সেটাকে আমি কারেন্ট বলি। কারেন্টের সংজ্ঞাটা, কারেন্টের সংজ্ঞা আই দ্বারা প্রকাশ করা, কারেন্টকে বড় হাতের আই দ্বারা প্রকাশ করা, টু বি স্পেসিফিকলি ডিসি কারেন্টকে বড় হাতের আই দ্বারা প্রকাশ করা, আর ডিসি কারেন্টকে স্মল লেটার আই দ্বারা প্রকাশ করা। সো আমি ডিসি কারেন্ট আই সমান হবে চার্জ পার সেকেন্ড, চার্জ পার সেকেন্ড। চার্জের একক কি? কুলম্ব। চার্জের একক হচ্ছে টাইমের একক হচ্ছে সেকেন্ড। টাইম কি টি দ্বারা প্রকাশ? হ্যাঁ, টি দ্বারা প্রকাশ করো, এখানে টি দ্বারা প্রকাশ করো, টাইমের একক হচ্ছে সেকেন্ড। সো কুলম্ব পার সেকেন্ড ইজ কারেন্ট, কুলম্ব পার সেকেন্ড ইজ কারেন্ট, মনে থাকবে? সো এরকম কোনো চিহ্ন থাকতে পারে যেখানে মনে কারেন্ট ক্যালকুলেশন দিতে পারে। সো কারেন্ট মানে হচ্ছে প্রতি একক, প্রতি ক্ষেত্রফলের ভিতর দিয়ে প্রতি সেকেন্ডে কি পরিমাণ চার্জ হচ্ছে। এখানে কুলম্ব দিয়ে প্রকাশ করেছে চার্জ দিয়ে, এই ইস্যুটা কেন প্রকাশ করছে পরে। তার মানে এখানে চার্জের সাথে একটা রিলেশন আছে, তাই তো? চার্জের সাথে কারেন্টের একটা রিলেশন আছে। এখন চার্জ জিনিসটা কি, যেটা ফ্লো হলে কারেন্টটা পাচ্ছি, চার্জের একটা সংজ্ঞা তোমার অবশ্যই জানা উচিত। সেই চার্জের কথাটা শুনতে হবে। এই
দুজন যাও তো কিছু আচ্ছা তুমি ঘুরে আসি ঘুরে ক্যামেরা পিছনে থাকে সামনে আপনার সামনে ডিপোজিট ঘুরে আসো তোমরা দুজন যাও স্যার হ্যাঁ ঠিক আছে এখন আসি চার্জ হচ্ছে গড গিফটেড ফান্ডামেন্টাল প্রপার্টি একটা বস্তু। চার্জের সংজ্ঞা যদি কেউ তোমাকে বলতে বলে তাহলে তুমি দুই ভাবে বলতে পারো। চার্জ ইজ দ্য ফান্ডামেন্টাল প্রপার্টি অফ এ ম্যাটার। একটা বস্তুর মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে চার্জ। ইট কান্ট বি ডিস্ট্রয়েড, এটাকে ধ্বংস করা যাবে না। ইট কান্ট বি ক্রিয়েটেড, এটাকে সৃষ্টি করা যাবে। চার্জ ইজ অলওয়েজ কনজার্ভ, এটা শক্তির সংরক্ষণশীল নীতি পড়ছো না? চার্জও সংরক্ষণশীল নীতি প্রযোজ্য। তুমি এটাকে ধ্বংস করতে পারো না, সৃষ্টি করতে পারো, শুধু এটাকে চেঞ্জ করতে পারো, ট্রান্সফার করতে পারো, এক বস্তু থেকে অন্য বস্তুতে ট্রান্সফার করতে পারো। এটা তো মৌলিক বৈশিষ্ট্য। এই ইউনিভার্স থাকবে না চার্জ না থাকলে। তুমি যদি এই ম্যাটারটাকে ভাঙো বা এই ম্যাটেরিয়ালটাকে ভাঙো, এর অ্যাটমিক লেভেলে যাও, অবশ্যই একটি স্ট্রাকচার আছে, সেখানে ইলেকট্রন প্রোটন নিউট্রনের একটা আলাদা করে পরমাণু মডেল ছিল, তো সেই রকম থাকে। এখন ইলেকট্রনকে ধ্বংস করা যাচ্ছে না, তুমি এটাকে সরাই নিতে পারো, তুমি এটাকে আবার ইনসার্ট করতে পারো, এতটুকুই করতে পারো, বিশেষ করতে পারো। ঠিক আছে? এই মহাবিশ্বের অধিকাংশ জায়গায় হচ্ছে ফাঁকা। সো ইলেকট্রন কতটুকু জায়গা দখল করে আছে, তাই না? সো একটা অ্যাটমের ভিতরে অধিকাংশ জায়গায় ফাঁকা, ইলেকট্রনটা কিছু কিছু জায়গায় আছে। ঠিক আছে? এখন চার্জের সংজ্ঞা আরেকভাবে দেয়া যায়। চার্জের সংজ্ঞা আরেকভাবে দেয়া যায়। প্রথম সংজ্ঞাটা কি ছিল? ফান্ডামেন্টাল প্রপার্টি অফ এ ম্যাটার, মৌলিক বৈশিষ্ট্য। মৌলিক বৈশিষ্ট্য মানে কি? যে বৈশিষ্ট্য তাকে কোনোদিন ধ্বংস করা যায় না, যে বৈশিষ্ট্যটা তার কখনো ধ্বংস হয় না। যদি ধ্বংস হয়ে যায় তাহলে ওই বস্তুটা সেই বস্তু থাকে না। ডান? এটাকে আরেকভাবে বর্ণনা করা যায়, সেটা এক্সপেরিমেন্টাল। কিভাবে? যদি কোনো বস্তুর চার্জের বৈশিষ্ট্য প্রদর্শন করে, তাহলে ওই বস্তুকে যদি আমি ইলেকট্রিক ফিল্ড, ইনসাইড এ ইলেকট্রিক ফিল্ড অর ইনসাইড এ ম্যাগনেটিক ফিল্ড যদি রাখা হয়, তাহলে সে একজন ফোর্স ফিল করবে। ধরো এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, সাপোজ এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, আমি যদি একটা ইলেকট্রনকে মাঝে রাখি, তাহলে ইলেকট্রনটা একজন ফোর্স ফিল করে, কারণ তাদের চার্জের বৈশিষ্ট্য আছে। এই জন্য সে ফোর্স ফিল করে। সে নিজেই তো এটা কি বললাম যে একটা ইলেকট্রিক ফিল্ড বা একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে রাখলে স্যার ইলেকট্রিক ফিল্ড কি ম্যাগনেটিক ফিল্ড কি পরে আসে, এগুলো আরো আপডেটের ভাষা। যদি আমার একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, যদি একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, ওর ভিতরে যদি আমি বসিয়ে দিতে পারি, তাহলে সে কোনো না কোনো দিক ছিটকে চলে যাবে। বোঝা গেল? সো আমি যদি চার্জকে একটা ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে রাখি, তাহলে সে এক ধরনের ফোর্স এক্সপেরিয়েন্স করবে। চার্জ হতে পারে দুই ধরনের। চার্জ হতে পারবে দুই ধরনের, একটাকে বলবো পজিটিভ চার্জ, একটাকে বলবো পজিটিভ চার্জ, আর একটা হচ্ছে নেগেটিভ চার্জ। সাধারণত ইলেকট্রনের চার্জকে নেগেটিভ চার্জ বলা হয়, প্রোটনের চার্জকে পজিটিভ চার্জ বলা হয়। তোমরা কি জানো কেন ইলেকট্রনের চার্জ নেগেটিভ, প্রোটনের চার্জ কেন পজিটিভ? ইলেকট্রন সবসময় বিপরীত দিকে যাচ্ছে। আমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যেখানে মাইনাস সাইন থাকবে, তুমি ধরে নিবে এখানে মাইনাস সাইন বলতে বোঝায় যে ডিরেকশনটা জাস্ট অপোজিট। ইলেকট্রনের মাইনাস সাইন দিয়েছে কারণ আমি যদি ইলেকট্রিক ফিল্ডে রাখি, ও যেদিকে মুভ করবে, একটা প্রোটন রাখলে তার তার দিকে মুভ করবে। এই জন্য বলা হচ্ছে ইলেকট্রনের চার্জ নেগেটিভ, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ। ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 into 10 to the power -19 কুলম, এটা হচ্ছে +1.6 into 10 to the power -19 কুলম। ওকে ডান? চার্জের সিম্বল হচ্ছে বড় হাতের কিউ বা ক্যাপিটাল লেটারের কিউ দ্বারা প্রকাশ করা যায়, বা স্মল লেটারের কিউ দ্বারা প্রকাশ করা যায়। চার্জের এসআই ইউনিট হচ্ছে চার্জের এসআই ইউনিট হচ্ছে কুলম। চার্জের এসআই ইউনিট হচ্ছে কুলম। কোথায় গেল? এসআই ইউনিট হচ্ছে কুলম। এবং 1 কুলম চার্জ বলতে 6.25 into 10 to the power 18 ইলেকট্রন। এতগুলো ইলেকট্রনের চার্জ মিলে 1 কুলম চার্জ। আমরা 1 কুলম কেন বানিয়েছি? যে একটা ইলেকট্রনের চার্জকে যদি আমি ইউনিট হিসেবে চিন্তা করতাম, ইন দ্যাট কেস আমার বাটখারাটা অনেক ছোট হয়ে যেত। যেমন 1 কেজি বস্তু মাপতে গিয়ে যদি 1 গ্রামের বাটখারা দিয়ে মাপতাম, তাহলে অনেক একটা ঝামেলা, ক্যালকুলেশনের ঝামেলা আসতো, ক্যালকুলেশনটা বড় হতো, তাই না?
সো 1 কুলম্ব চার্জকে এতগুলো চার্জ দিয়ে মূলত 1 কুলম্ব চার্জ হিসেবে আমি চিন্তা করতেছি। ওকে না? আর এটা আমাদের দুর্ভাগ্য না সৌভাগ্য আমি জানি না, ইলেকট্রন যেদিকে ফ্লো করবে, এটা বাই নর্মস বা বাই কনভেনশনাল, ইলেকট্রন যেদিকে ফ্লো করবে তার বিপরীত দিকে কারেন্টটা ফ্লো করবে। ইলেকট্রন যেদিকে ফ্লো করে কারেন্টটার অপোজিট সবসময় তার বিপরীত দিকে থাকে। কি গতির সমতা রাখে? নো গতির সমতা। এটা কেন বলি? শুরুর দিকে যখন কিছু বিজ্ঞানী ইলেকট্রন নিয়ে আলোচনা করতেছিল বা প্রোটন নিয়ে আলোচনা করছিল, তখন তারা এই ভুলটা করে বসে। যেহেতু চার্জ দুই ধরনের আছে, তার মানে একটা মেটালের ভিতরে পজিটিভ চার্জও আছে, নেগেটিভ চার্জও আছে। শুরুর দিকটাতে আমরা পজিটিভ চার্জ সম্পর্কে কিছুই জানতাম না, খুব বেশি কিছু আমরা পজিটিভ চার্জ সম্পর্কে জানতাম না। আমরা শুধু ইলেকট্রনগুলো সম্পর্কে জানতাম যে আউটার শেলে থাকে, আমার এখানে প্রোটন এবং নিউট্রন থাকবে, এদিকে ইলেকট্রন থাকবে, আউটার শেলে ইলেকট্রনগুলো থাকে না। এখন এটা যদি মেটালের ভিতর থাকে তাহলে ইলেকট্রনগুলো ইজিলি ফ্লো করতে পারবে, কারণ আউটার শেলে থাকলে তাকে যদি আমি এখান থেকে কিক আউট করে নিয়ে যেতে চাই তাহলে কম পরিমাণে এনার্জি দিতে হবে, কিন্তু যদি এখান থেকে প্রোটনটাকে বের করতে হয় বেশি পরিমাণে এনার্জি তোমাকে দিতে হবে। তারা শুরুতে ইলেকট্রনগুলো নিয়ে খুব গবেষণা করে তারা কারেন্টের ডেফিনেশন দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এই প্রোটন সম্পর্কে তাদের ধারণা ছিল না। কিন্তু এই ইলেকট্রনের আবার একটা বৈশিষ্ট্য ছিল যে এর যদি কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে দৌড়াদৌড়ি করে। ওরা ভাবছিল যে ইলেকট্রন যেহেতু ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে দৌড়াদৌড়ি করে তাহলে প্রোটন অবশ্যই ইলেকট্রিক ফিল্ডের দিকেই দৌড়াদৌড়ি করে। এই জন্য ইলেকট্রিক ফিল্ডের দিকে কারেন্টটা দেওয়ার জন্য তারা এগুলোটা করে বসে। বুঝতে পারছো? এটা কিন্তু তাদের ধরে নেওয়া একটা ইস্যু ছিল। কিন্তু কন্ডাক্টরের ভিতর দিয়ে কখনো প্রোটন ফ্লো করবে না, কন্ডাক্টরের ভিতরে কখনো প্রোটন ফ্লো হবে না, কারণ প্রোটন থাকেই আছে নিউক্লিয়াস। এখান থেকে বের করা যাবে, যে পরিমাণ এনার্জি লাগবে ওই পরিমাণ এনার্জি দিতে পারবো। আমি ইলেকট্রনগুলোকে কি করে বের করতে পারি, ভ্যালেন্স ইলেকট্রনগুলো নরমালি। এখানে কারেন্টের ইস্যুতে, মেটালের ক্ষেত্রে কারেন্টের ইস্যুতে কখনো প্রোটনের কোনো কথাই আসবে, কিন্তু সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে এটা আসবে। হোল এন্ড ইলেকট্রন দুইটা ইস্যু আছে। হোলটা হচ্ছে পজিটিভ চার্জ, হোল তো প্রোটন না, অ্যাবসেন্স অফ ইলেকট্রন। হোল হচ্ছে অ্যাবসেন্স অফ ইলেকট্রন। তাহলে শুরুর দিকে তারা যে কাজটা করছে, ইলেকট্রন যেহেতু ইলেকট্রিক ফিল্ডের উল্টা দিকে যায়, তারা ভেবেছিল যে আমার যে পজিটিভ চার্জ প্রোটন এই অবশ্যই ইলেকট্রিক ফিল্ডের দিকেই যাবে। এই জন্য যেহেতু দিকেই যাবে তারা ধরে নিয়েছিল ইলেকট্রিক ফিল্ডের দিকে যেহেতু প্রোটন ফ্লো করছে আমরা কারেন্টের ডিরেকশনটা ইলেকট্রিক ফিল্ডের দিকেই দেখি। কিন্তু তারা তখন এটা ভাবতে পারে নাই যে আমার একটা কন্ডাক্টরের ভিতরে কখনো প্রোটন ফ্লো করবে না, এটা তারা এক্সপেরিমেন্ট করে বের করতে পারে না। এই জন্য শুরুর দিকে যত ইকুয়েশন ডেভেলপ করা হয়েছে সব ইকুয়েশনের ভিতরে ইলেকট্রনের ডিরেকশনটাকে উল্টা দিকে দেওয়া আছে। পরবর্তীতে বাই নর্মস তারা দিয়ে দিয়েছে, ঠিক আছে এটা বাই কনভেনশনাল, ইলেকট্রন যেদিকে যাবে কারেন্টটা অলওয়েজ তার অপোজিট দিকে যাবে। ওকে ম্যাম? কারেন্টের নির্দিষ্ট দিকে যেমন বলে দিলাম, এটা কনভেনশনাল, এটা ধরে নিয়েছে। তাহলে যদি আসলে চিন্তা করতাম তাহলে ইলেকট্রন যেদিকে যায় সেদিকে কারেন্টের ডিরেকশনটা দেয়া যুক্তিযুক্ত হতো। কিন্তু আমাদের যেহেতু বাই নর্মসরা দিয়ে দিয়েছে যে ডিরেকশন জাস্ট পজিটিভ নেগেটিভ হ্যাঁ, কিন্তু এখন দিতে পারবো না, কারণ সব কিছুতে এখন ইলেকট্রন যেদিকেই যায় স্পেসিফিকলি বলেই দিচ্ছে ইলেকট্রন যেদিকে যাবে কারেন্টটা উল্টা দিকে। আবার আরেকটা জিনিস যখন সেমিকন্ডাক্টর আমি পড়াবো, সেমিকন্ডাক্টরের দুই জিনিসই নড়াচড়া, সৌর নড়াচড়া করে
ইলেকট্রন নড়াচড়া করে। এখন হোল যেদিকে নড়াচড়া করে দেখা যায় যে কারেন্টটা ওই দিকেই যায় 717 কিন্তু হোলটা সেমিকন্ডাক্টর পর্যন্ত এসে থেমে যায়, কন্ডাক্টরে আর আসে না। একটা সেমিকন্ডাক্টর ডিভাইস যদি এটা যদি সেমিকন্ডাক্টর ডিভাইস এখানে একটা আমার আউটলাইন দেয়া আছে, এখন যদি ডায়োডের মধ্যে লিড থাকে পজিটিভ নেগেটিভ, এই দুটো লিড তো কন্ডাক্টরে, এই দুটো লিড তো কন্ডাক্টর সার্কিট তো কন্ডাক্টরের ভিতরে কখনো ফ্লো করে বা প্রোটন ফ্লো করে। এই জন্য সেমিকন্ডাক্টরের ভিতরে দেখা যায় ইলেকট্রন ফ্লো এবং হোল ফ্লো করলে কন্ডাক্টরের ভিতরে সেটা থাকে। ইলেকট্রনটা হোলটা যত সময় এখান থেকে এখানে আসবে, ইলেকট্রনটা এখান থেকে ঘুরে পুরো সার্কিট করে এখানে চলে আসবে। সো বাই নন ইলেকট্রন এখন নিচে যাবে, কারেন্টটা উল্টা দিকেই যাবে। এটা এরপরে এতে ডেটা শিটে এই ভ্যালুগুলো বসাও। থিওরিটিক্যাল ভ্যালু কোথায় আছে দেখো, থিওরিটিক্যাল ভ্যালু কোথায় আছে এখানে বসাও। এরপর এক্সপেরিমেন্টটা শুরু করো। আচ্ছা এখন আসি ইলেকট্রন যেহেতু চার্জ আছে পজিটিভ চার্জ, একটা হচ্ছে নেগেটিভ চার্জ, এদের কিছু বৈশিষ্ট্য আছে। পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ একে অপরকে অ্যাট্রাক্ট করে, এটা তোমার জানার কথা। আর সেম চার্জ সেম পোলারিটি চার্জ একে অপরকে রিপেল করে, মানে রিপেল মানে হচ্ছে কি বলে বিকর্ষণ, হ্যাঁ একে অপরকে বিকর্ষণ করে। যদি নেগেটিভ বিকর্ষণ করবে, যদি পজিটিভ থাকবে বিকর্ষণ করবে। একটা চার্জ যদি স্থির অবস্থায় বসে থাকে তাহলে ওই চার্জ থেকে এক ধরনের ইনফ্লুয়েন্সিং এরিয়া পাওয়া যায়, যে ওই চার্জের আশেপাশে যদি কোনো চার্জ আসে তাহলে সে ওই চার্জকে হয় অ্যাট্রাক্ট করবে, না হলে রিপেল করবে। এই যে এরিয়া একটা চার্জের চারপাশে যে এরিয়া জুড়ে সে এটা করার ক্ষমতা রাখে সেই এরিয়াটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড। একটা চার্জ যদি স্থির অবস্থায় বসে থাকে সে এক ধরনের চাইলে একটা ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে বা অন্য একটা প্রোটনকে সেটাকে আকর্ষণ করতে পারে, পজিটিভ চার্জকে আকর্ষণ করতে পারে। যে এরিয়া জুড়ে এটা করতে পারে সেটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড। পজিটিভ চার্জের ক্ষেত্রে এই ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে রেডিয়ালি আউটওয়ার্ড, মানে যেখান থেকে বের হচ্ছে চার্জে, যেখান থেকে বের হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বের হচ্ছে, রেডিয়ালি আউটওয়ার্ড বলে এটাকে। সো পজিটিভ চার্জের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডটা মনে হচ্ছে বাইরের দিকে বের হয়ে যাচ্ছে, আর এটা কিন্তু ভেক্টর কোয়ান্টিটি। এটা কিন্তু অবশ্যই চার্জের যে ইলেকট্রিক ফিল্ডের একটা মান এবং দিক আছে, এই জন্য ডিরেকশনটা পেয়েছে, এটা নির্দিষ্ট ডিরেকশন থাকে। ওকে, সো পজিটিভ চার্জের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডটা সবসময় বাইরের দিকে ছড়াতে থাকে, আর নেগেটিভ চার্জের ক্ষেত্রে এটা রেডিয়ালি ইনওয়ার্ড, এটা রেডিয়ালি ইনওয়ার্ড। এই জন্য দেখো এটা যেহেতু রেডিয়ালি আউটওয়ার্ড, এটা যেহেতু রেডিয়ালি ইনওয়ার্ড, এদের দুটো ভেক্টরকে যদি সাম করি দেখো তাহলে একটা অপরটার দিকেই কিন্তু ঢুকছে এবং সেটা বড় একটা ভেক্টর পাওয়া যাবে, তাই না? এই দুইটা ভেক্টরকে যোগ করলে বড় একটা ভেক্টর পাওয়া যাবে না? একই দিকে ডিরেকশন হওয়ার কারণে একটা অপরটাকে অ্যাট্রাক্ট করে। আর যদি দুটো পজিটিভ চার্জ থেকে রাখতাম এভাবে, এখানে সেটা দেয়া আছে, এই নেগেটিভ চার্জ যেটা দেয়া আছে, যদি এমন থাকতো এর যেটা ডিরেকশন, এর ডিরেকশন একই ডিরেকশন, এটাও ভিতরে থেকে এটাও ভিতরে থেকে, সো কেউ কাউকে অ্যাট্রাক্ট করতে পারবে না, তখন সেটা সিটকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। পজিটিভ চার্জ যেখান থেকে থাকবে সেখান থেকে ইলেকট্রিক ফিল্ডটা শুরু হয়, নেগেটিভ চার্জে গিয়ে ইলেকট্রিক ফিল্ডটা শেষ হয়ে যায়। আরেকটা জিনিস বলে রাখি, ইলেকট্রিক ফিল্ড কখনো শূন্য হয় না। ইলেকট্রিক ফিল্ড কতদূর পর্যন্ত যেতে পারে স্যার? ইনফিনিটি পর্যন্ত। তুমি যদি থ্রু দ্য ডিসটেন্স কে ইন্টিগ্রেট করো, ইলেকট্রিক ফিল্ড কখনোই জিরো হবে না। সো এখানে যদি একটা চার্জ বসে থাকে, স্যার এটা কি এখানে গিয়ে জিরো হয়েছে? স্যার এটা কি 1 কিলোমিটার পরে গিয়ে জিরো হয়েছে? না, এর কোনো না কোনো ভ্যালু পাওয়াই যাবে। সো ইলেকট্রিক ফিল্ডের যে মান আমি ক্যালকুলেট করব, এটা ইনফিনিটি পর্যন্ত মান পাবো, ক্যালকুলেশন করলে এটা খুঁজে পাওয়া যাবে। আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন সবসময় পজিটিভ থেকে শুরু হবে, নেগেটিভ দিকে শেষ হবে। সো একটা ব্যাটারি যদি থাকে, ব্যাটারি একটা পজিটিভ তৈরি থাকে, একটা নেগেটিভ থাকে। যখনই ব্যাটারিটাকে কোনো সোর্সে লোডের সঙ্গে লাগাই, তখন সেই লোডের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, এবং ইলেকট্রিক ফিল্ড ট্রাভেল যে করবে এটা লাইটের স্পিডে করবে।
ইলেকট্রিক ফিল্ডের স্পিড লাইটের স্পিডের সমান। সো এখান থেকে একটা সুইচ চাপলে এই চক্রক্রমের সাথে সাথে আলোটা চলবে। হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ডের স্পিড আলো গতির সমান। সো আমি যখন একটা পজিটিভ নেগেটিভ প্লেটে ব্যাটারি তৈরি করেছি তখন সেখানে সেটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করার ক্ষমতা। সো এখান থেকে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে এখানে গিয়ে শেষ। ঠিক আছে, তার মানে এখানে পজিটিভ চার্জ আছে, এখানে নেগেটিভ। বোঝা গেল? সো ইলেকট্রিক ফিল্ড রেজিস্ট্যান্স কিন্তু পরে আসবে, মাথায় রাখবে। সো ইলেকট্রিক ফিল্ড সবসময় পজিটিভ থেকে শুরু হয়, শেষ হয় গিয়ে নেগেটিভ চার্জে গিয়ে শেষ হয়। ডান? বুঝতে পারছিস আমার কথা? কারেন্টের সংজ্ঞা দিতে গিয়ে তারা এখানে বলা আছে কারেন্টের সিম্বল হচ্ছে আই, অথবা স্মল লেটার আই দিয়ে প্রকাশ করতে পারি। এর একক হচ্ছে অ্যাম্পিয়ার, এর একক হচ্ছে অ্যাম্পিয়ার। সেটা যদি এমন হয় 1 কুলম্ব চার্জ যদি 1 সেকেন্ডে প্রবাহিত হয় তাহলে সেটাকে 1 অ্যাম্পিয়ার কারেন্ট বলি। যদি 1 কুলম্ব চার্জ 1 সেকেন্ডে যায় তাহলে সেটাকে 1 অ্যাম্পিয়ার। আর এখানে বলে দেওয়া আছে যেহেতু যেদিকে যাবে কারেন্ট তার অপোজিট দিকে যাবে। সেখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, এটা হচ্ছে এসি কারেন্টের ইকুয়েশন। I equal to dq/dt। সময়ের সাথে সাথে চার্জের যে পরিবর্তনটা সেটাকেও কারেন্ট বলে। এটা এসি কারেন্ট, কারণ সময়ের সাথে সাথে যে চার্জের পরিবর্তন, সময়ের সাথে সাথে যে চার্জের পরিবর্তনটা হয় এটা এসি কারেন্টেই হয়। ডিসি কারেন্টে কখনো পরিবর্তন হয় না। ডিসি কারেন্টে সময়ের সাথে সাথে চার্জের পরিমাণটা ফিক্স থাকে। ডিফারেন্সটা কি? টাইম দিলাম, এদিকে আমি কারেন্ট দিলাম। ওকে, দেখো সময়ের সাপেক্ষে কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্তন আছে, ফিক্সড ভ্যালু আছে। সময়ের সাথে সাথে যদি নির্দিষ্ট মানের কারেন্ট পাই সেটাকে আমি ডিসি কারেন্ট বলি, একদম ফিক্সড। এসি কারেন্ট মানে আপ ডাউন করে। দেখো এখানে এক ধরনের কারেন্ট আছে, এটা টাইম থাকবে, এদিকে কারেন্ট আসবে। তো সময়ের সাপেক্ষে সে কিন্তু চার্জের পরিবর্তন ঘটতেছে এখানে। আমি কিন্তু এখানে কারেন্টের এসি কারেন্ট ক্যালকুলেশনের হিসাব আলাদা, তাকে বলে রুট মিন স্কয়ার। আর এমএস ভ্যালু ক্যালকুলেট করি, এভারেজ ভ্যালু ক্যালকুলেট করি। এটার এভারেজ ভ্যালু কত 1 সেকেন্ডের জন্য? এটা এভারেজ ভ্যালু কত? 1 সেকেন্ড 1 অ্যাম্পিয়ার। মাঝে তোমার নামটা মেরা, মেরা। এটার এভারেজ ভ্যালু কত 1 সেকেন্ডের জন্য? এদিকে এভারেজ ভ্যালু কত? এটা এই সাইকেলের এভারেজ ভ্যালু কত? এভারেজ ভ্যালু কত? এটা 0। এটা এভারেজ 0, কারণ একটা পজিটিভ আছে নেগেটিভ আছে, দুটোকে যোগ করে দাও 0 হয়ে যাবে। এসি কারেন্টের ক্যালকুলেশনই আলাদা, ক্যালকুলেশনটা এভাবেই আসবে কিন্তু ইকুয়েশনটা একটু অন্যরকম। এখানে একটা সময়ের সাথে সাথে চার্জের পরিবর্তন আছে, যার জন্য সময়ের সাথে সাথে কারেন্টের মানের একটা পরিবর্তন আছে। দেখো প্রতিটা পয়েন্টে কিন্তু কারেন্টের মান আলাদা। সো এটাকে বলছে এসি কারেন্ট, এই জন্য এটাকে বলছে dq/dt। সময়ের সাথে সাথে চার্জের পরিবর্তন হচ্ছে, এই জন্য এটাকে এসি কারেন্ট বলি। আর এটা সময়ের সাথে সাথে চার্জের পরিবর্তন হচ্ছে না, এটাকে ডিসি কারেন্ট বলি। স্যার আমরা যেটা ব্যবহার করি এটা এসি কারেন্ট, এসি কারেন্ট। ব্যাটারি থেকে যেটা ডিসি কারেন্ট, জেনারেটর থেকে যেটা এটা এসি কারেন্ট। ডিসি জেনারেটর আছে, তার মানে শুধু ব্যাটারি শুধু ডিসি। কেন সোলার ডিসি? ও সোলার বা জেনারেটরও ডিসি হতে পারে, ডিসি জেনারেটর আছে। এটা হচ্ছে তুমি সিগন্যালটা দিয়েছো স্কয়ার ওয়েভ, মাপে রাখছেন না তুমি এটা স্কয়ার শেপ, ওয়েভটা অনেক ধরনের হতে পারে, স্কয়ার শেপ, রেক্টেঙ্গুলার শেপ, সাইনোসয়েডাল শেপ। আমি যেটা এঁকেছি এটা হচ্ছে সাইনোসয়েডাল শেপ। আমি চাইলে তোমার মতো করে আঁকতে পারি, কিন্তু অবশ্যই ওটাও এসি কারেন্ট, দেখা যায়। এতে কোনো সন্দেহ নেই, ওটাও এসি কারেন্ট। কারণ সময়ের সাথে সাথে তার ভ্যালু পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? ওই ধরনের শেপ কিন্তু আমি বাস্তবে আমার এই ধরনের
যা কিছু আছে সব সাইনোসয়েড, এটাকে বলা হয় সাইনোসয়েড, সাইন অর কসের একটা ভ্যালু। এর জন্য আলাদা ইকুয়েশন লিখতে হবে, এর জন্য ইকুয়েশন সাইন অফ কস দিয়ে। সো ওটাও এসি কারেন্ট, এটাও এসি কারেন্ট, কিন্তু ওই এসি কারেন্টের যে শেপটা আসছে ওই স্কোয়ার শেপ, আমি চাইলে ওইভাবে শেপ দাঁড় করাতে পারি, ম্যাগনেটিজম আছে, ঠিক আছে। এই যে এখানে আঁকা ছিল ডিসি আর এসি যে এটা ছিল, ডিসি এসি পার্থক্যের ভিতরে ডিসিতে কখনো ফ্রিকোয়েন্সি থাকে না, ডিসিতে ফ্রিকোয়েন্সি জিরো। ফ্রিকোয়েন্সি মানে কি প্রতি সেকেন্ডে কতবার সে দিক পরিবর্তন করে, তাই তো প্রতি সেকেন্ডে সে কতবার দিক, যে 50 হার্টজের যে ইয়েটা নিচ্ছি আমি যদি একটা শাটার নিই, একটা ক্যামেরা নিই, যে ক্যামেরা প্রতি সেকেন্ডে মনে করো 50টা করে ছবি তোলে, তাহলে আমি ডিফারেন্সটা বুঝতে পারবো যে আলোটা ব্লিঙ্ক করতেছে, এটা খালি চোখে দেখো, কিন্তু আসলে কিন্তু এটা ব্লিঙ্ক করতেছে। স্যার এই লাইটগুলো নাকি মানে এভাবে এভাবে করতেছে, ব্লিঙ্ক করে, কিন্তু এর মধ্যে সব ডিসি, জানো তো এটা কি এসি ছিল, এসি কে আবার ডিসি করা হয়েছে, অনেক ইস্যু আছে। একটা জিনিস মানে স্যার আমরা ডিসি লাইট ব্যবহার করি এসি কারেন্ট, এসি কারেন্ট আমার রেকটিফায়ার মানে আমরা ভিতরে সার্কিট এটা সার্কিট, কারণ এই এসি লাইটগুলোর এফিশিয়েন্সি দেখা যাচ্ছে এখন অনেক আপডেট, অনেক কারেন্ট জিনিসটাকে আমি একটু বুঝাইতে পারছি, জি স্যার। চার্জ জিনিসটাকে একটু মাথায় ঢুকছে, আস্তে আস্তে একটা কথা 100 বার করে বলবো, ওই কথাটা মাথায় একটা সেট করে নেবে। তোমাকে কারেন্ট পড়িয়েছি, কারেন্টের যেখানে চার্জ করিয়েছি, চার্জের বৈশিষ্ট্যগুলো করিয়েছি। আমি তোমাকে কারেন্ট ক্যালকুলেট করতে বলতে পারি, তোমাকে কারেন্ট ক্যালকুলেট করতে পারতে হবে। এখন আসি ভোল্টেজ। তোমরা চেষ্টা করবো আমি যখন স্লাইড করাবো ওই স্লাইডের মেইন যে ওয়ার্ডগুলো সেই ওয়ার্ডগুলো লিখে ফেলো খাতায়, যখন ভোল্টেজ আসছে না ভোল্টেজ আমি পড়াচ্ছি তুমি এটা লিখে ফেলো, স্লাইডে যদি বা থাকে তুমি লিখে ফেলো, কারণ বাসায় গিয়ে তুমি খাতাটাই দেখবে আমার স্লাইড দেখা ভোল্টেজ। তোমাকে বললাম আমি ভোল্টেজ, হোয়াট ইজ ভোল্টেজ, তুমি তো বহুবার শুনেছো ভোল্টেজ, বহুবার দেখেছো। ভোল্টেজ হতে পারে পোটেনশিয়াল ডিফারেন্স হতে পারে, পোটেনশিয়াল ডিফারেন্সের বাংলা কি আছে, বিভব পার্থক্য, এক্স্যাক্টলি বিভব পার্থক্য। সো পোটেনশিয়াল ডিফারেন্সের বাংলা হচ্ছে বিভব পার্থক্য, তুমি ভোল্টেজও বলতে পারো বিভব পার্থক্য বলতে পারো। ভোল্টেজ বলতে তুমি কি বোঝো, তোমাদের কোনো আইডিয়া আছে ভোল্টেজ সম্পর্কে, কোনো আইডিয়া ভোল্টেজ জিনিসটা কি কিছু মনে হয়? ভোল্টেজ না থাকলে কোনো কিছু মানে কারেন্ট হবে আসবে না, ভোল্টেজ তো কারেন্টের সাথে অবশ্যই ইলেকট্রনের ঘনত্ব এটাকে যে দ্বারা প্রকাশ করে এটা কারেন্ট ডেন্সিটি বলে, এটা বলে যে ইলেকট্রনের ঘনত্ব যদি থাকে, যদি ইলেকট্রনের ইয়ে থাকে থাকে সে কারেন্ট ডেন্সিটি দিয়ে প্রকাশ করে। ডিপ্লোমারা এর একটা সহজ আনসার দেয়, ভোল্টেজ ইজ নাথিং বাট এ ইলেকট্রিক্যাল প্রেসার। আমি একটা ইলেকট্রন দেখা যায়, আমি এখানে দাঁড়িয়ে আছি, ভোল্টেজ যদি থাকে সে আমাকে ধাক্কা দেবে সামনে অথবা পিছনে, যেখানে আমাকে ধাক্কা দেবে, এক ধরনের ইলেকট্রিক্যাল প্রেসার হচ্ছে ভোল্টেজ। প্রথম কথা তারা বলে যে এক ধরনের প্রেসার, কারণ ইলেকট্রন তো এর ভিতরে আছে, ইলেকট্রন তো কোনো দিকে যাচ্ছে না, কিন্তু একটা ভোল্টেজ অ্যাপ্লাই করো, ইলেকট্রনগুলো সুন্দর মতো কান ধরছি সুন্দর মতো যে কোনো একদিকে যায়। স্যার ভোল্টেজ ছাড়া কি কারেন্ট ফ্লো করবে? কোনোদিনও ভোল্টেজ ছাড়া কারেন্ট ফ্লো করবে, ধাক্কা তো আছে, এখানে সব কিছুর ভিতরে ইলেকট্রন আছে। আমি চাইলে এটা তো ইনসুলেট আছে, এর ভিতরে নর্মালি কারেন্ট যায় না, কিন্তু হাই ভোল্টেজ অ্যাপ্লাই করলে কারেন্ট যায় না, তার মানে রেজিস্ট্যান্সটা অনেক বেশি, কিন্তু একটা বড় ভোল্টেজ অ্যাপ্লাই করে নিয়ে যাবে, যেমন বিদ্যুৎ চমকাচ্ছে। আমার যে মেঘ ক্লাউড আছে, ক্লাউডের ভিতরে হিউজ নাম্বার অফ চার্জ স্টোর হয়ে গেছে, অনেক বেশি চার্জ হয়ে গেছে। যখন চার্জ হয়ে গেছে সেটা তো মনে করো আনস্টেবল পজিশন, তার এনার্জিটা অনেক বেশি হয়ে গেছে। মনে করো যদি একটা বেলুনকে তুমি সেটা ধরে একটা এনার্জি দিয়ে তার পিছনটা তুমি খুলে দাও, তারপরে ক্লোজ করতে থাকো, ওই চার্জ করার চেষ্টা করে কিভাবে নিউট্রালাইজ হওয়া যায়। সো তখন যদি ভোল্টেজের পরিমাণ এত বেশি হয়ে যায় যে মাঝের যে বাতাসটা থাকে এই বাতাসটা সে আয়োনাইজ করে দেয়,
সে এত পরিমাণে প্রেশার দেয় যে বাতাসটা কন্ডাক্টরের মতো কাজ করে তখন বাতাসের ভিতর দিয়ে ইলেকট্রনগুলো চলে আসে এবং বাতাসের ভিতর দিয়ে যখন আসে তখন বাতাসের মলিকিউলগুলো ভেঙে ফেলানোর জন্য হিউজ পরিমাণে সাউন্ড আসে। নর্মালি তো বাতাসের ভিতরে কোনো ইলেকট্রন পাস করার কথা না, কিন্তু অনেক হাই ভোল্টেজে সেটা কিন্তু পাস করতেছে, যে ভোল্টেজের এতটা কম। তো প্রথম কথা ভোল্টেজ হচ্ছে এক ধরনের ইলেকট্রিক্যাল প্রেশার, কিন্তু এটাকে আমি ইঞ্জিনিয়ারিং দিয়ে কিভাবে বোঝাতে চাই একটু তো বুঝতে হবে যে ইঞ্জিনিয়ারিং দিয়ে বোঝাতে চাই। তুমি নর্মাল একজন বারবার আমি বলে দিলাম এটা হচ্ছে নাথিং বাট ইলেকট্রিক্যাল প্রেশার, কিন্তু এটা ব্যাখ্যা আছে, অন্যরকম ব্যাখ্যা আছে। ভোল্টেজকে ভি দ্বারা প্রকাশ করা হয়, যদি 1000 গুণ বড় হয় সেটা কিলো ভোল্ট হয়, যদি 10,000 গুণ হয় তাহলে মেগা ভোল্ট, এরকম করে বাড়তে থাকবে। আর যদি ভোল্টের থেকে ছোট হয় তাহলে মিলি ভোল্ট, মাইক্রো ভোল্ট, এরকম নিচে আসতে থাকবে। ওকে, এসআই ইউনিট হচ্ছে ভোল্টেজ। ওকে, না এখন এই ভোল্টেজকে বলা হচ্ছে যে এই যে কন্ডাক্টর, এই কন্ডাক্টরের ভিতরে তোমার চার্জ আছে, আমি ধরলাম 1 কুলম্ব চার্জ আছে, সাপোজ 1 কুলম্ব চার্জ আছে। এই 1 কুলম্ব চার্জের উপরে যদি ভোল্টেজ আমি দেই, সে প্রতি কুলম্ব চার্জের উপরে কিছু কাজ করে, প্রতি কুলম্ব চার্জের উপরে তার কিছু কাজ করার সামর্থ্য তৈরি। ভোল্টেজ হচ্ছে প্রতি কুলম্ব চার্জের উপরে কি পরিমাণে কাজ হচ্ছে তার একটা ডেফিনেশন। প্রতি কুলম্ব চার্জের উপরে কি পরিমাণ কাজ হচ্ছে, জুল পার কুলম্ব। জুল পার কুলম্ব, হ্যাঁ, এখানে তো টাইমের সাথে কোনো রিলেশন নেই, ভোল্টেজের সাথে টাইমের কোনো রিলেশন নেই। সো প্রতি কুলম্ব চার্জ, যত চার্জ থাক তার 1 কুলম্ব চার্জের উপরে সে কি পরিমাণ কাজ করতেছে, তার কাজ করার সামর্থ্য। তার মানে লাইনের ভোল্টেজ 220 মানে, লাইনের ভোল্টেজ 220 মানে কন্ডাক্টরের ভিতর দিয়ে সে 220 জুল পরিমাণ কাজ করবে 1 কুলম্ব চার্জ সরানোর জন্য। মানে এখানে যদি 220 ভোল্ট অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে 1 কুলম্ব চার্জের উপরে সে 220 জুল করে কাজ করে। সেই 220 জুল কাজ যদি স্ট্রং এনাফ হয় তাহলে ইলেকট্রনটা চলবে। বুঝতে পারছেন? একটা বাধা তো আছে, সেই বাধাটাকে পাস করতে পারছে সিগন্যাল এনার্জি। এখানে 220 ভোল্ট কাজ করতেছে না, কিন্তু 11 কেভি দিয়ে দিই, ইলেকট্রন এনার্জি ফ্লো করতে পারে, হতে পারে। তখন 11 কেভি মানে কি, 11 কিলো জুল চার্জ কাজ করতে চালু করে দিচ্ছে। ভোল্টেজ মানে কি, প্রতি কুলম্ব চার্জের উপরে সে কি পরিমাণ কাজ করতে পারে, এটা হচ্ছে ভোল্টেজ। এই ডেফিনিশনটা তোমার মাথায় তো সেট করে নাও। 220 জুল কাজ করতে পারে 1 কুলম্ব চার্জ। আমি যদি 1 কুলম্ব চার্জ হই, আমার উপরে যদি 220 ভোল্ট অ্যাপ্লাই করা হয়, তাহলে আমি 220 জুল কাজ পাবো। 470 লাগে, 70 সিরিজে দেয়া আমি দৌড়ে থাকি। আমার উপরে যদি কাজ দিছে, আমার উপরে যদি কাজ দিছে, আমি ইলেকট্রিক ফিল্ডের দিকে এখন দৌড়াবো। ওই পরিমাণ কাজ নিয়ে যাবো, আছে না সমানের সম্পূর্ণ খাতা কলমে গিয়ে এই জিনিসটা কিন্তু খুবই মানে সুন্দর করে এক্সপ্লেইন করতে পারতাম। এখন ভোল্টেজ দুই ধরনের হতে পারে, একটা এসি ভোল্টেজ, একটা ডিসি ভোল্টেজ। এছাড়াও দুই ধরনের হতে পারে, একটাকে বলতেছি পজিটিভ 220 ভোল্ট, আরেকটা বলতেছি নেগেটিভ 220 ভোল্ট, অথবা একটা 1 ভোল্ট দিয়ে চিন্তা করি 1 ভোল্ট মাইনাস ওই যে পজিটিভ নেগেটিভ ভোল্টেজ হতে পারে। কি তাই বলে দিলাম, পজিটিভ ভোল্টেজ মানে হচ্ছে হায়ার পটেনশিয়াল, নেগেটিভ ভোল্টেজ মানে হচ্ছে লোয়ার পটেনশিয়াল। পজিটিভ মানে হচ্ছে হায়ার পটেনশিয়াল, নেগেটিভ মানে হচ্ছে ওদিকে তাকানো হবে। পজিটিভ মানে হায়ার পটেনশিয়াল, নেগেটিভ মানে হচ্ছে লোয়ার পটেনশিয়াল। ভোল্টেজ অলওয়েজ মেজার উইথ রেফারেন্স। একটা রেফারেন্সের সাপেক্ষে ভোল্টেজকে অলওয়েজ মেজার করা। এই পয়েন্টের ভোল্টেজ কত স্যার? আই ডোন্ট নো স্যার। এই পয়েন্টের সাপেক্ষে এই পয়েন্টের ভোল্টেজ কত? ইয়েস আই নো। কোনো রেফারেন্স ছাড়া ভোল্টেজকে মাপা যায় না, অলওয়েজ একটা রেফারেন্স লাগবে ভোল্টেজকে মাপা। ওকে, সো আমি বললাম এখানে একটা পয়েন্ট এ, এখানে একটা পয়েন্ট বি, এর ভিতরে ভোল্টেজের পার্থক্য হচ্ছে 1 ভোল্টের পার্থক্য আছে। এ এবং বি পয়েন্ট দুইটা তার আছে, এই দুইটা তারের মাঝে ভোল্টেজের পার্থক্য হচ্ছে 1 ভোল্ট। এটাকে ধরে নিয়েছিলাম আমি হায়ার পটেনশিয়াল, এটাকে ধরে নিয়েছিলাম আমি লোয়ার পটেনশিয়াল। আমি এখন চেষ্টা করতেছি পজিটিভ নেগেটিভ ভোল্টেজকে ডিফাইন করা যায় কিনা। ওকে,
পজিটিভ মানে হচ্ছে তুমি উঁচুতে বসে আছো, তুমি উঁচুতে বসে আছো। সাপোজ তুমি এই বিল্ডিং এর বিস্তার করে এই বিল্ডিং এর বিস্তার করে বল উঠায় গ্রাউন্ড তো আছে, বিস্তার করে তুমি বলটা ছেড়ে দিলে সুন্দর মতো যখন বলটা নিচে পড়বে সে কি পরিমাণ কাজ করবে তার কিন্তু একটা হিসাব আছে, জি এর সাপেক্ষে তার একটা হিসাব আছে যে তার ভেলোসিটির সাথে তার একটা সম্পর্ক আমি বের করতে পারবো। এখানেও আমি সেই সম্পর্ক দাঁড় করতে পারবো যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যদি 1 কুলম্ব চার্জ নিয়ে যেতে 1 জুল পরিমাণ কাজ হয় এবং কাজটা আপনা আপনি হয়, কাজটা হয়ে যায়, আমি যে বলটা ফেলে দিলাম কাজটা হয়ে গেছে, আমাকে করতে হয়নি কাজ, মানে সিস্টেম ইটসেলফ কাজ করবে। আমি এখানে একটা বল ধরি, বলের তো পোটেনশিয়াল এনার্জি অবস্থায় ছিল, ছেড়ে দিলাম, নিচে পড়ে গেল, কাজ হতে হতে গেল, নিচে পড়ে গেলে এটা কাজ হতে হতে যাবে, এটা বোঝা যাচ্ছে। সো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে 1 কুলম্ব চার্জ নিয়ে যেতে যদি 1 জুল পরিমাণ কাজ হতে হতে যায় তাহলে সেটাকে 1 পজিটিভ বুঝাইতে পারছি। এ পয়েন্ট থেকে বি পয়েন্টে 1 কুলম্ব চার্জ কথা থাকবে, 1 কুলম্ব চার্জ যদি নামার সময় 1 জুল করে কাজ করতে থাকে 1 কুলম্ব চার্জের হয় এটা কিন্তু আমাকে দিতে হয়নি কাজ, নিজে নিজে করছি। এখন নেগেটিভ অর্থের সংখ্যাটা দেখ যে হ্যাঁ সিস্টেম না, সিস্টেম যখন কাজ দিতে হয় ওটা সিস্টেম, ওটা হচ্ছে সিস্টেম দ্বারা কাজ, হচ্ছে সিস্টেমে ইনপুট করা কাজ। এখন সিস্টেম আমি কাজ দিই যে বি পয়েন্ট থেকে এ পয়েন্টে 1 কুলম্ব চার্জ নিয়ে যেতে যদি 1 জুল করে কাজ আমাকে দিতে হয় ওই 1 কুলম্ব চার্জের উপরে, তাহলে সেটা মাইনাস হবে। ডান বুঝতে পারছেন বলুন সংখ্যাটা একটু রিমাইন্ড করব যা দেব তাই এটা যদি 220 ভোল্টের পার্থক্য হতো তার মানে বি পয়েন্ট থেকে এ পয়েন্টে 1 কুলম্ব চার্জ নিয়ে যেতে হলে যদি আমাদের 220 জুল কাজ দিতে হতো তাহলে আমি বলতাম এটা মাইনাস 220 ভোল্ট। আর পজিটিভ হলে যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসতে যদি 220 জুল করে কাজ হয় 1 কুলম্ব চার্জের উপরে তাহলে পজিটিভ 220 ডান। সো জুল পার কুলম্ব সে কথাই বলছি dw/dq এভাবে প্রকাশ করা যায়। সো ভোল্টেজ যেখানে থাকবে জুল পার কুলম্ব, ভোল্টেজ মানে হচ্ছে জুল পার কুলম্ব, কারেন্ট মানে হচ্ছে কারেন্ট হ্যাঁ কুলম্ব পার সেকেন্ড, কুলম্ব পার সেকেন্ড, ভোল্টেজ মানে হচ্ছে জুল পার কুলম্ব, কারেন্ট মানে হচ্ছে কুলম্ব পার সেকেন্ড। সো কারেন্ট মানে হচ্ছে কুলম্ব পার সেকেন্ড, ভোল্টেজ মানে হচ্ছে জুল পার কুলম্ব। ওকে ডান, বোঝা গেছে? ভোল্টেজ কারেন্টের সঙ্গে একটু মাথায় ঢুকছে। তার মানে তোমার বাসার বাড়ির যে আউটলেট 220 ভোল্ট আছে, তার মানে কি ও যে লোডটা লাগাবা ওই লোডের যদি 220 জুল পরিমাণ কাজ দেয় প্রতি কুলম্ব চার্জের দিকে, এখন 220 ভোল্টে বেশি শক দিবে না 11 কেভিতে বেশি শক দিবে? আমি যদি বলি 220 ভোল্টে বেশি শক দিবে না 440 ভোল্টে বেশি শক দিবে? 440 দিবে, মানে 440 বেশি পরিমাণ কাজ তোমার কাজে করতে পারছে। সো বেশি শক দিলে 440 ভোল্টে বেশি শক দিবে। মজা না জিনিসটা? এই জিনিসগুলো এভাবে কোনো চিন্তা করছো যে এই জিনিসটা জানো? এটা কিন্তু ইঞ্জিনিয়ার মানে কিন্তু তোমাকে বাই ডেফিনেশন, ইঞ্জিনিয়ারের ডেফিনেশন হিসেবে তোমাকে এই ধরনের জিনিসগুলোকে অ্যানালাইসিস করতে পারতে হবে। তোমার একটা নর্মসে ফেলতে হবে, শুধু মুখের কথা দিলে হবে না, ইকুয়েশন মাধ্যমে দাঁড় করাতে হবে। ইকুয়েশন না থাকলে ইঞ্জিনিয়ারিং থাকবে, আগে ইকুয়েশন থাকবে তারপরে ইঞ্জিনিয়ারিং থাকবে। ওকে না এই ব্যাস, তাহলে দুইটা টার্ম আসবে, চার্জ, কারেন্ট এন্ড ভোল্টেজ। এরপরে বলেছিলাম আমি পাওয়ার। এই সংখ্যাটা একটু মজা আছে। তুমি বাসা বাড়িতে রাইস কুকার চালাও, রাইস কুকার চালাও, কিছু মেয়েরা চালায় কোনটা পাওয়ার এক
পাওয়ারের এসআই ইউনিট হচ্ছে ওয়াট দিয়ে প্রকাশ করে, ওয়াট দিয়ে প্রকাশ করে। ওয়াট সমান জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড বোঝাতে যাচ্ছে কি যে প্রতি সেকেন্ডে কি পরিমাণ কাজ হয় সেটাকে বলি হচ্ছে আমি পাওয়ার। পাওয়ার যেটা বেশি সেটা কাজ করেও বেশি, তাই না? পাওয়ারের সাথে এনার্জি সম্পর্ক, টাইমের সম্পর্ক। পাওয়ারটা তো মূলত কম সময়ে যেটা তারা বেশি আউট করে ওইটাই তো পাওয়ার বেশি। পাওয়ার বেশি, এটা একটু সংজ্ঞা আছে, যেটা পাওয়ার আর হচ্ছে এনার্জি। এনার্জি হচ্ছে জুল, এনার্জি হচ্ছে জুল। পাওয়ার এবং এনার্জির সাথে সম্পর্ক থাকে। সো পাওয়ার হচ্ছে জুল পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে সে কি পরিমাণ এনার্জি খরচ করতেছে বা এনার্জি দিচ্ছে সেটা হচ্ছে পাওয়ার। আর এনার্জি হচ্ছে তার ভিতরে কি পরিমাণ এনার্জি আছে। এনার্জি ইজ অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, টাইমের সাপেক্ষে এনার্জির কোনো সম্পর্ক নেই। যদি এটা একটা ম্যাটার হয়, এই ম্যাটারের ভিতরে কি পরিমাণ এনার্জি আছে তার সময়ের সাথে কোনো নির্ভরশীলতা নেই, জাস্ট তা ফিক্সড, জাস্ট এটা ফিক্সড। এখন এই এনার্জিটা আমি 1 সেকেন্ডে নেই না 2 সেকেন্ডে নেই, সেটা পরে আসে। এই মাত্রায় না, এইটুকু মাত্রার মধ্যে এনার্জির সাথে টাইমের সম্পর্ক নেই। পাওয়ার এবং এনার্জির একটা সম্পর্ক কি বোঝাতে যাচ্ছে? মনে করো আমি 100 জুলের একটা কাজ করতেছি, আমি 100 জুলের একটা কাজ করতেছি, আমার এই 100 জুলের 100 বস্তার একটা কাজ করতেছি, 100টা বস্তা আছে, আমার 100 কেজি ওজন আছে, 100 বস্তা মানে 100 কেজি ওজন আছে, 10 বস্তায় ভাগ করা আছে, 100 কেজি ওজন 10 বস্তায় ভাগ করা আছে। আমার দুটো গাধা আছে, একটা শক্তিশালী গাধা আর একটা হচ্ছে একটু বয়সে কম, তার স্ট্রেংথ একটু কম, দুইটা গাধা আছে। যে বাচ্চা গাধা, ওকে আমি 10 সপ্তাহ দিয়েছি, কালো ধোয়া ছেড়ে দেয়, কালো ধোয়া ইঞ্জিনে দেখেছো তো, লোড করলে তখন এমনিতেই ধোয়া ছাড়ে। আমরা ভাবি কি ব্যাপারে লোড করলে ধোয়া ছাড়বে কেন, কারণ আসছে না টান। তো গাধাটা অন্য জায়গায় দিয়েছি, ওকে 10টা চাপা দেওয়ার পর আর নিতে পারতেছি, তখন আমি বুঝে ফেলছি নিতে পারবে না। ওকে কি করছি, প্রথমে একবার 10 কেজি দিয়েছি, বাবা রেখে আয়, পরে 10 কেজি দিয়েছি, আবার রেখে আয়, এরকম করে 10 বারে আমি দিয়েছি 100 কেজি ওজন নিয়ে। সে কিন্তু 100 কেজির সমপরিমাণ কাজই করি, কাজ কিন্তু সে এনার্জি সমানই করলো 100 কেজির সমপরিমাণ। একটা বড় গাধা আছে, খুবই স্ট্রং, ওকে 10টা বস্তায় দিয়েছি, একবারে দিয়েছি, সে কিন্তু আমাকে 100 কেজি বস্তাটা একবারে নিয়ে গেছে। কাজ কিন্তু সে 100 কেজির সমপরিমাণই করছে, দুইজনের কাজের কোনো পার্থক্য নেই, পার্থক্য হচ্ছে দুইজনের পাওয়ারে, যে প্রতিবারে সে কতটুকু এনার্জি দিতে পারছে, প্রতিবারে সে কতটুকু এনার্জি দিতে পারে। এই প্রতিবারে 100 কেজি সমপরিমাণ এনার্জি দিয়েছে, এর জন্য পাওয়ারটা বেশি হবে। আর ও প্রতিবারে 100 কেজি 10 কেজি সমপরিমাণ এনার্জি দিচ্ছে, পাওয়ারটা কম হবে। বুঝা গেল? এই জন্য বলো এনার্জির সাথে টাইমের কোনো সম্পর্ক নেই, কারণ দেখো দুইজনে কিন্তু 100 কেজি সমপরিমাণই কাজ করবে, এই একবারে করছে বড়টা, ছোটটা 10 বারে। সো পাওয়ার মানে হচ্ছে জুল পার সেকেন্ড, টাইমের সাথে সম্পর্ক আছে, প্রতি সেকেন্ডে সে কি পরিমাণ কাজ করতেছে সেটা পাওয়ার। ওকে ডান, ওয়াট দাও। সো 1000 ওয়াট একটা রাইস কুকার যদি হয়, 1000 ওয়াট যদি হয়, তাহলে 1 সেকেন্ডে 1000 জুল কাজ করে 1 সেকেন্ডে, 1000 জুল কাজ করে 1 সেকেন্ডে। বুঝতে পারলাম? বেশিরভাগ মনে হয় 1000 ওয়াটে হয়, যেমন 1000 ওয়াটে হয় বেশি, আয়রন মেশিন 1000 ওয়াট, 750 আছে, আর কিন্তু এসি গুলো কিন্তু টনে হিসাব করে, এসি কিন্তু টনে হিসাব করে, যেমন 1 টন, 1.5 টন, 1 টনের এসি গুলো অ্যারাউন্ড 800 থেকে 1000 এর মতো ওয়াট কনজিউম করে। আমরা তো করতে পারি 1 টন হলে অ্যারাউন্ড তো ভাবতেছি আপনি যে 1200 মাপতে পারতাম, 1200 মতো কনজিউম না, মেবি এখানে ভাবতে টন হচ্ছে ইসির এক পুরো বসে বলছে আমাদের এখানে মাপতে হবে না, টন এনার্জি সো পাওয়ারকে জুল পার সেকেন্ড দ্বারা প্রকাশ করা যায়, এটাকে পি বলে, এটাকে ভি আইও বলা যায়। এইজন্য এইখানে পাওয়ারকে পাওয়ার ইকুয়াল টু ভি ইনটু আই। বেসিকটা শিখে
এটা তো তুমি পড়েছো ইন্টারমিডিয়েটে, পাওয়ার ইকুয়াল টু ভি ট্রাই করছো না স্যার? পাওয়ার ইকুয়াল টু জুল পার সেকেন্ড, পাওয়ার ইকুয়াল টু ভিআই, দুই কি এক জিনিস? তাহলে এটা কেমন লেখা যায়? জুল পার সেকেন্ড লেখা যায়, কিন্তু এটা হলো কিভাবে? দুই জায়গায় ওইটা হবে কারেন্ট মিনিমাম একটা কারেন্ট ওই যে পিছনে ঘাটতেছে, এখন ওই কারণে ঘাটতেছে। সো ভোল্টেজ ইকুয়াল টু জুল পার কুলম্ব, জুল পার কুলম্ব, কারেন্ট ইকুয়াল টু কুলম্ব পার সেকেন্ড। এখানে বসিয়ে দাও, তাহলে জুল পার কুলম্ব ইনটু কুলম্ব পার সেকেন্ড, জুল পার সেকেন্ড। এই জন্য এটাকে লেখা যায় P ইকুয়াল টু VI। সো পাওয়ারের কিন্তু ইকুয়েশন আমি করে ফেললাম, P ইকুয়াল টু VI সব সময় লাগু নিয়ে গিয়ে। এটাকে আরো অন্য ভাবেও লেখা যায়, P ইকুয়াল টু VI, P ইকুয়াল টু V স্কয়ার ডিভাইডেড বাই R, P ইকুয়াল টু I স্কয়ার ইনটু R। এই তিনটা ফর্মুলা আছে পাওয়ারে। এটা কিভাবে আসছে এটা আমি দেখিয়ে দেব। কারণ ওহমস ল অনুযায়ী V ইকুয়াল টু IR, এখন এখানে V যদি এখানে V সমান IR বসিয়ে দেই I স্কয়ার R হবে, আর যদি I এর মান বসাই তাহলে V বাই R করব, তখন V স্কয়ার বাই R। ডান। তো পাওয়ারের এই তিনটা ইকুয়েশন কিন্তু আমার এটা শুধুমাত্র DC পাওয়ার, শুধুমাত্র DC পাওয়ার। বাবা AC পাওয়ার যদি হয় এর সঙ্গে P ইকুয়াল টু VI cos θ থাকে। এটা করে 1 বাই এটা পড়াবো পরে, AC সার্কিট পড়াবো তখন। শুধু বলে রাখো AC পাওয়ার মানে হচ্ছে AC পাওয়ার তিন এটা বলবো না। AC পাওয়ার ক্যালকুলেট করে P ইকুয়াল টু VI cos θ, মানে একটা অ্যাঙ্গেলের একটা ইস্যু থাকে। ডান। আর আমি DC পাওয়ার যা ক্যালকুলেট করব P ইকুয়াল টু VI স্কয়ার আর I স্কয়ার। ডান। তাহলে সার্কিটের যে ইলেকট্রিক্যাল প্যারামিটারস গুলো বলেছিলাম সেই সম্পর্কে কি একটু ধারণা হয়েছে? পাওয়ার, ভোল্টেজ, কারেন্ট এন্ড এনার্জি। আরে এটা তুমি কোন ধারণা পাওয়া যাচ্ছে? জি স্যার আপনি তো নিয়েছেন। আমি দুইটা নিতে পারবো। ওকে বেসিক দিয়ে আমরা দুইটা পাওয়ার একটা মাঝে মাঝে আমাদের দেখি সমস্যা নেই। যেমন একটা সোর্স, যদি বলে একটা সোর্স এ সবসময় পাওয়ার ডেলিভারি দেয়, কখনো পাওয়ার কনজিউম করে না। আর একটা হচ্ছে লোড, লোড বলতে সবসময় বোঝাবো যে কোনো লোড হতে পারে ট্রান্সফরমার বা সরি আমি একটু লোড হতে পারে, এসি হতে পারে, ফ্যান হতে পারে, আয়রন মেশিন হতে পারে, মানে যা কিছু আমি ইকুইপমেন্ট দিয়ে বলে সেগুলোকে নরমালি লোড বলে। ওকে, এই লোড সবসময় পাওয়ার কনজিউম করে, লোড সবসময় পাওয়ার কনজিউম করে, আর সোর্স সবসময় পাওয়ার ডেলিভার করে। এখন এইখানে আমি একটু বোঝানোর চেষ্টা করব যে কোনটা সোর্স কোনটা লোড, তার সাইন দেখে বোঝা যাবে। সো অ্যাবজর্বিং পাওয়ার এবং ডেলিভারিং পাওয়ার। কারেন্ট যদি পজিটিভ দিয়ে বের হয়, আমার যদি একটা পজিটিভ টার্মিনাল থাকে সেখানে যদি পজিটিভ দিয়ে কারেন্টটা বের হয় তার মানে সেটা হচ্ছে পজিটিভ পাওয়ার বা সাপ্লাই পাওয়ার। সেটাকে বলবো হচ্ছে আমি ওই দেখো সাপ্লাই পাওয়ার। এটা যদি পজিটিভ দিয়ে বের হয়, এটা যদি পজিটিভ দিয়ে বের হয় তার মানে এটা হচ্ছে একটা সোর্স। এটা যদি নেগেটিভ দিয়ে ঢোকে তাহলে সেটা এক ধরনের সোর্স। পজিটিভ দিয়ে ঢুকলে তো নেগেটিভ দিয়ে বের হয়ে নেগেটিভ দিয়ে ঢুকবে, সেটা এক ধরনের সোর্স। পজিটিভ দিয়ে ঢোকা অথবা নেগেটিভ দিয়ে পজিটিভ দিয়ে বের হওয়া, নেগেটিভ দিয়ে ঢোকা, তাহলে এটা হবে সোর্স সাপ্লাইং পাওয়ার। আর যদি পজিটিভ দিয়ে ঢোকে, পজিটিভ দিয়ে ঢোকে নেগেটিভ দিয়ে বের হয় তাহলে সেটা হচ্ছে অ্যাবসর্বিং পাওয়ার। স্যার লোডের পজিটিভ দিয়ে সবসময় ঢুকবে, পজিটিভ দিয়ে বের হবে না, সোর্সের পজিটিভ দিয়ে সবসময় বের হয়, লোডের পজিটিভ দিয়ে সবসময় ঢোকে। দেখো দেখো এটা যদি একটা ব্যাটারি হয়, ব্যাটারি পজিটিভ প্লেট এখানে, নেগেটিভ প্লেট এখানে, এখানে একটা লোড আছে, তাই লোডের পজিটিভ এখানে, ব্যাটারি পজিটিভ দিয়ে বের হলো, লোডের পজিটিভ দিয়ে ঢুকলো, তাহলে ব্যাটারি সোর্স এটা হচ্ছে সাপ্লাইং পাওয়ার, আর এই রেজিস্টর ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাবসর্বিং পাওয়ার। ওকে না? ওইখানে ওই কথাটা একটু বোঝানোর চেষ্টা করছি। শেষ এক্সপেরিমেন্ট, ডেটা শিট মিলছে? জি স্যার। শিওর? ওরা তো খুব গুড স্টুডেন্ট স্যার অফ করে দেবো? না না, ওরা আজকে এর কাছে নামটা কি জানো? তোমার নাম তো হচ্ছে রিফা। রিফার কাছে গেছে। রিফা আমি যা কল্পনা করতে পারিনি তার আনসারটা দিয়ে দিয়েছে। ও আমার মেশ অ্যানালাইসিস বাদেই মেশ অ্যানালাইসিস করার টেকনিক আমাকে শিখিয়ে দিয়েছে, আর ওদেরকে আমি 3 মাস ধরে শিখাইতে পারতেছি না, বিশেষ করে ওইটা
শাফিন শাফিনকে শিখে দাও। কে হবে না? হবে না? শাফিন বলতে আছে হয় স্যার, কতদিনে হবে? তোমার পিছনে আমি লেগেই থাকি। আমি যখন তোমার পিছনে আসি, তোমার ভয়ের কোনো কারণ নেই। শাফিন হচ্ছে না, এটা ভয়ের কোনো কারণ নেই। আমি দেখবো, নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। তোমার পেশান এটাই করতে হবে। তোমাকে একটু ভয় দেখালাম বাবা। ট্রুলি আমি যখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়েছিলাম, আমার এত বোরিং লাগতো, আমার ভালোই লাগতো না। আমার না জায়গা ভালো লাগে। স্যার আপনি ইচ্ছা করে গিয়েছিলেন না? আমি ফিজিক্স ভালো লাগতো তো, আমি মেডিকেল বাদ দিয়ে আমি এখানে এসেছিলাম। তো আমার চাইতো যে তুমি ফার্মেসি পড়ো, তোমার মেডিকেল পড়ো। আমি চাইতাম না, আমি ভয়ের কোনো কারণ নেই। তোমার সার্কিট না পড়িয়ে তোমাকে আমি পাস করাবো। দেখো তোমার 3 মাস পার হয়ে গেছে, তোমাকে 3 মাসের জন্য আমি আবার কাটবো। এর জন্য কিন্তু কোনো এক্সট্রা বেনিফিট নেই, তোমার জন্য খাটতে হবে। এটা আমার করতে হবে। কারণ আমার স্টুডেন্ট একদিন তুমি আমাকে বলবা যে স্যার আমাকে পড়িয়েছিল, সার্কিট অন যদি তুমি বাবা শিখে যেতে পারো একবার, তোমার আর চিন্তা নেই। সার্কিট অনটা হচ্ছে টাফ, এইটা ভালো লাগানোটাই হচ্ছে একটু টাফ। সো ভাই কিছু হিসাবে আমার উপর তুমি বিশ্বাসটা রাখো, ইনশাআল্লাহ আমার উপর বিশ্বাসটা রাখো, তোমাকে আমি শিখিয়ে যাবো। ওকে, সো আমরা ইলেকট্রিক্যাল যে প্যারামিটারগুলো আছে সেগুলো সম্পর্কে একটু বেসিক আইডিয়া নেই। এখন যে আমার এলিমেন্টসগুলো আছে, বেসিক এলিমেন্টস, রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স সম্পর্কে একটু আলোচনা করি। নরমালি এটা হলো তোমাদেরকে আমি 2 ক্লাস বা 3 ক্লাসে পড়াইতে হয়েছিল। স্যার আমরা তাহলে কি এখন আমি 1 ক্লাসে পড়াবো। বুঝতে পারছো? না স্যার, আমার মনে হচ্ছে না, হ্যাঁ? 5টা আগে আগে নিজে তোমাদের 2টা থেকে 5টা না বাবা 3 ঘন্টা। আচ্ছা আগে ঠিক আছে, আরেকটা করিয়ে নিই ইনশাআল্লাহ। 5:30 বন্ধ হবে। কিসের 5টা? হোস্টেল থাকলে কত ভালো এখানে সেগুলো দেবে। ঠিক আছে। আচ্ছা এটাতে আসতে মানে অনেক কিন্তু অনেক আছে আচ্ছা সার্কিট, সার্কিটের প্যারামিটারগুলো সম্পর্কে আমি একটু বলবো। তার আগে কয়েকটা থিওরি বলা আছে যে সার্কিট ওরা অনেকভাবে ভাগ করতে পারে, লিনিয়ার, নন লিনিয়ার। একটু বোধ হয় ম্যাথ স্যার পড়িয়েছিল যে লিনিয়ার ইকুয়েশন, নন লিনিয়ার ইকুয়েশন, আমাদের যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টগুলোকে আমি 4 ভাগে ভাগ করবো। এলিমেন্টের 2 প্রান্তে এইটা তো স্যার এলিমেন্টস ক্লাসিফিকেশনস, ওকে? প্রথম কথা, এলিমেন্ট যা থাকবে 2 ধরনের হতে পারে। একটাকে বলবো অ্যাক্টিভ এলিমেন্ট আর একটাকে বলবো প্যাসিভ এলিমেন্ট। অ্যাক্টিভ এলিমেন্ট হবে সেগুলোকে নরমালি বলবো এনার্জি সোর্স। এনার্জি সোর্স হতে পারে যেগুলো পাওয়ারকে সাপ্লাই করে। অ্যাক্টিভ এলিমেন্ট হলে সার্কিটে যদি তাদেরকে অ্যাক্টিভ এলিমেন্ট হিসেবে ডিফাইন করতে চাই তাহলে অবশ্যই তারা পাওয়ারটাকে সাপ্লাই করে। ওকে, যদি প্যাসিভ এলিমেন্ট হয় সার্কিটে সাপ্লাই করবে, এনার্জি সোর্স হিসেবে তারা ইউজ করতে পারবে। এনার্জি সোর্স সে আমার সার্কিটে এনার্জিটাকে সাপ্লাই করতে পারবে। প্যাসিভ এলিমেন্ট হচ্ছে যেগুলো হচ্ছে সার্কিটে এনার্জিটাকে প্যাসিভ এলিমেন্ট হচ্ছে যে এনার্জিগুলোকে নিবে বা যে এনার্জিগুলোকে অ্যাবজর্ব করবে, ঠিক আছে? যে এনার্জিগুলোকে নিয়ে কাজে লাগবে, এনার্জি নিবে সে কনভার্টিং অ্যাজ ওয়াট, ঠিক আছে? ট্রানজিটের যাবেন যেমন থাকে বিজয় সময় যাবেন ততক্ষণ তুমি চলে যাবে, বুঝছো? যতক্ষণ আমার অফিসের সামনে যাবে ততক্ষণ তুমি বিদেশ শহরে গাড়ি তৈরি করবে। সো অ্যাক্টিভ এবং প্যাসিভ, এই প্যাসিভ অ্যাক্টিভ এলিমেন্টগুলো সাধারণত এনার্জি সোর্স টাইপের হতে পারে, ভোল্টেজ সোর্স হতে পারে, কারেন্ট সোর্স হতে পারে, এই টাইপের।
প্যাসিভ এলিমেন্ট গুলো হতে পারে এগেইন রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, হ্যাঁ, বা অন্য অন্য যে প্যারামিটারস গুলো আসবে বা এলিমেন্ট গুলো আসবে সেগুলো আসবে। নরমালি আমি একটা একটা ইন্ডাক্টর হতে পারে, একটা প্যাসিভ এলিমেন্ট। ক্যাপাসিটর তো কিছুটা হলুদ কালারের ছোট একটা ক্যাপাসিটর কখনো এনার্জিকে কনজিউম করবে না, আইডিয়া থাকবে সেই সূত্রে পড়ে। কিন্তু ক্যাপাসিটর কখনো এনার্জি সোর্স হিসেবে ইউজ করতে পারবে না, প্রাইমারি এনার্জি সোর্স না, সেকেন্ডারি এনার্জি সোর্স হতে পারে। একটা ক্যাপাসিটর অবশ্যই কিছু দিয়ে চার্জ করতে হবে, নাকি হবে তাহলে কি প্রাইমারি সোর্স না, সেকেন্ডারি সোর্স। সো ক্যাপাসিটর অলওয়েজ প্যাসিভ এলিমেন্ট, ইন্ডাক্টর অলওয়েজ প্যাসিভ এলিমেন্ট। ওকে না? নরমালি তার এনার্জি সাপ্লাই দিবে কি নিবে তার উপর বেস করে দুই ভাগে হতে পারে, আর তার লিনিয়ারিটি বা নন লিনিয়ারিটির উপর বেস করে এটা দুই ভাগে ভাগ করে। লিনিয়ার মানে হচ্ছে যদি এলিমেন্টগুলো ক্যারেক্টারিস্টিক্সটা এমন হয়, লিনিয়ার বোঝাচ্ছি, এটা এমন না y ইকুয়াল টু mx c0 এটা c0 এটা যদি একটু উপর থেকে শুরু করতাম অনেক সামথিং ছিল, হ্যাঁ, যদি এই ধরনের কোনো গ্রাফ ফলো করে কোনো এলিমেন্ট তাহলে সেটা অবশ্যই লিনিয়ার এলিমেন্ট। কারেন্ট এবং ভোল্টেজ অলওয়েজ প্রপোর্শনাল যদি হয়, ইনপুট আউটপুট যদি অলওয়েজ প্রপোর্শনাল হয় তাহলে সেটাকে আমি লিনিয়ার এলিমেন্ট। আর যদি নন লিনিয়ার হয় এর উদাহরণ হতে পারে লিনিয়ার এলিমেন্টের উদাহরণ হতে পারে লিনিয়ার 2000 4000 স্যার এটা কি জিরো থেকে শুরু করে রেজিস্টার থেকে জিরো থেকে শুরু। যদি ইনিশিয়াল স্টেজে কোনো এনার্জি স্টোর অবস্থায় না থাকে, কিন্তু রেজিস্টারের ক্ষেত্রে তো কোনো এনার্জি স্টোর থাকে না, সো লিনিয়ার এলিমেন্ট। এটা আমি কি করছি তো সিরিজ এখানে এই লিনিয়ার কেন করাচ্ছেন স্যার? কিছুদিন পরে দিয়ে একটা টার্ম করাবো যেগুলো লিনিয়ার এলিমেন্ট আইডেন্টিফাই না করতে পারলে সেগুলো অ্যাপ্লিকেশন করা যাবে, মানে কন্ডিশন থাকবে যদি এই সার্কিটটা লিনিয়ার হয় দেন ইউ ক্যান ইউজ দ্যাট কাইন্ড অফ নন লিনিয়ার যদি হয় তাহলে কারেন্ট বা ভোল্টেজ বা অন্য আউটপুটের রিলেশনশিপ ব্যাটারি মিলিয়ন বিএমএস ডিস্ট্রিবিউশন বা সামথিং ব্লা ব্লা যেটা প্রপোর্শনাল, সো নন লিনিয়ার আউটপুট পাবো। এইটার ক্ষেত্রে আমি একটা বিজেটি বলতে পারবো নন লিনিয়ার, বিএমএস ইয়ার স্টুডেন্ট মেডিকেল স্টুডেন্ট তো অবশ্যই ওদের ভাই আছে তো মানুষ আলোচনা করে ভাইবার সম্পর্কে দিতে হবে না। বিজেটি, মসফেট, ডায়োড এই টাইপের যে এলিমেন্টগুলো আছে সার্কিটে ওরা নন লিনিয়ার, কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ লিনিয়ার না। আচ্ছা আমি একটা ওদের ক্ষেত্রে আমার আলাদা আলাদা ইকুয়েশন বের করতে হবে, ওহমস ল ইউজ করে কারেন্ট ভোল্টেজ বের করতে হবে, ওদের ভোল্টেজ কারেন্টের ইকুয়েশনই আলাদা নন লিনিয়ার ক্ষেত্রে, ঠিক আছে? আরো কয়েকটা ভাগ করছে ইউনিলেটারাল আর একটা হলো বাইলেটারাল। ইউনিলেটারাল মানে হচ্ছে যে সার্কিট দিয়ে কারেন্টটা একদিকেই যেতে পারে সেটাকে ইউনিলেটারাল সার্কিট বলে। বাইলেটারাল মানে হচ্ছে যে সার্কিট দিয়ে কারেন্ট দুই দিকে যেতে পারে। যেমন যদি একটা ডায়োডাল সার্কিট নাও তুমি, একটা ডায়োড একটা ডায়োড আমি যে চার্জারগুলো বানাই ডায়োড ইউজ করে বানাই, এই ডায়োড দিয়ে কারেন্টটা একটা ডিরেকশনে যেতে পারে, শুধুমাত্র এই ডিরেকশনে, এদিক দিয়ে কখনোই কারেন্ট আসবে যেতে পারবে। সো কোনো সার্কিটে যদি ডায়োড থাকে সেটা ইউনিলেটারাল সার্কিট হয়ে যাবে, বাইলেটারাল কোনো দিন হবে। একটা সার্কিট হলে পরে সার্কিট তারা হয়ে যাবে। কয়েকটা থিওরি আছে একটু দেখে নিও, ওই অ্যাক্টিভিটির কথা এখানে বলা আছে, যে লেখা আছে একটু দেখো। আমি আসি এখন আমার মেইন পার্ট রেজিস্টর। রেজিস্টর এই ওয়ার্ডটা নাউন, তাই না? রেজিস্ট্যান্স হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখো সবই কিন্তু আমি ইন্টারমিডিয়েটে পড়াচ্ছি, এখনো নতুন কিছু পড়াচ্ছি না, সব ইন্টারমিডিয়েট। একটা
রেজিস্টরের সিম্বল, একটা রেজিস্টরের সিম্বল সিম্বলটা এমন হতে পারে, এটা বলে আমেরিকান স্ট্যান্ডার্ড। ইউএসএ স্ট্যান্ডার্ড যদি হয় সিম্বলটা এমন থাকে, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। রেজিস্ট্যান্স রেজিস্টার বা রেজিস্টারের অ্যাডজেক্টিভ রেজিস্ট্যান্স, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। এটার একক হচ্ছে ওহম, এটার একক হচ্ছে ওহম। রেজিস্ট্যান্স বলতে তুমি কি বোঝো? রেজিস্ট্যান্স বলতে তুমি কি বোঝো? রেজিস্ট মানে বাধা দেয়, রেজিস্ট মানে বাধা দেয়। সো এই যে বাধা দিচ্ছে তাকে বলি হচ্ছে আমি রেজিস্টার। কাকে বাধা দিচ্ছে? ইলেকট্রনিক ফ্লোকে বাধা দিচ্ছে, এই জন্য নামটা হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের উল্টা একটা শব্দ আছে, সেটাকে বলা হচ্ছে কন্ডাক্টেন্স। নিউট্রালের সাথে কন্ডাক্টেন্স, কন্ডাক্টেন্সের এককে সিমেন্স দ্বারা প্রকাশ করা হয়। এবং এই ওহমের সিম্বলটাকে ঘোরাইয়ে এরকম করে দেওয়া হয় মোহম। সো R equal to 1/, যদি কোথাও রেজিস্ট্যান্স দেওয়া থাকে সেখান থেকে আমি কন্ডাক্টেন্সের হিসাবে ভাবে করতে পারি। কিছু কিছু সার্কিটে অনেক জায়গায় রেজিস্ট্যান্স দেওয়া থাকে না, কন্ডাক্টেন্স দেওয়া থাকে। কন্ডাক্টেন্স মানে হচ্ছে কত সহজে, কন্ডাক্টেন্স মানে হচ্ছে কত সহজে আমি ইলেকট্রনটাকে ফ্লো করতে দিচ্ছি। দেন ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে আচ্ছা রেজিস্টার কিন্তু প্যাসিভ এলিমেন্ট, রেজিস্টার কিন্তু প্যাসিভ এলিমেন্ট এবং একই সাথে এটা বাইলেটার, দুই দিকে কারেন্ট যেতে পারে, রেজিস্টারের কোনো বাধা নেই, এদিকেও যেতে পারে ওদিকেও যেতে পারে। রেজিস্টারের উপরে যদি এরকম সাইন দেওয়া থাকে সেটাকে বলবো হচ্ছে ভেরিয়েবল রেজিস্টার। স্যার এটার ভিতরে কি দেওয়া থাকে? কার্বন, কার্বন দিয়ে বানানো, কার্বনের মেটাল দিয়ে ওরা রেজিস্ট্যান্সটা বানায়। কার্বনটা ইটসেলফ হচ্ছে সেমিকন্ডাক্টর, কি আর বলবো। আচ্ছা, তো এরকম দেওয়া থাকলে সেগুলো ভেরিয়েবল রেজিস্টার। তুমি ইন্টারমিডিয়েটে দেখেছো পটেনশিওমিটার ঘোরা এরকম করে নব ঘোরা, ওটা ভেরিয়েবল, ভেরি করা যায়, রেজিস্ট্যান্সটা ভেরি করা যায়। এই রেজিস্টারের মানটা কিসের উপর নির্ভর করে? আমি তোমার বললাম যে এই তারের একটা, এটা তার, এই তারের একটা রেজিস্ট্যান্স কারেন্টের উপর নির্ভর করে। তাহলে তুমি এই ইকুয়েশনটা বলতে যাচ্ছ V equal to IR, so R equal to V by I। এইখান থেকে এটা হচ্ছে তাই তো V by I সমর্থন করো, সমর্থন করো। একটা রেজিস্টারের মান মানে কখনো এইটা থেকে এটার মধ্যে একটা মেটাল পড়ে আসছে, কারেন্টের কাছে এর কোনো রেজিস্ট্যান্স নাই, অবশ্যই আছে রেজিস্ট্যান্স আছে। সেটা রেজিস্টারের মান বা একটা রেজিস্ট্যান্সের মান কখনোই কারেন্ট বা ভোল্টেজের উপর নির্ভর করে, এটা নির্ভর করে যেটাকে বলে ফিজিক্যাল ডাইমেনশন, এই আমার এই ফিজিক্যাল ডাইমেনশনের উপর নির্ভর করে। এটা কতটুকু মোটা, কতটুকু লম্বা এবং কিসের তৈরি। সো আর এর ইকুয়েশন হচ্ছে R equal to rho L by A। ও হচ্ছে রো হচ্ছে স্পেসিফিক রেজিস্টিভিটি, এটাকে বাংলা বলা হচ্ছে আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ এটা তামার জন্য একরকম, অ্যালুমিনিয়ামের জন্য একরকম। তোমাদের অনেক কোশ্চেন আছে না যে দৈর্ঘ্য এরিয়া সেম রাখলাম, দৈর্ঘ্যটা দ্বিগুণ করে দিলাম, আবার দৈর্ঘ্য কি করলাম এরিয়া অর্ধেক করে দিলাম, রেজিস্ট্যান্স এত কমন একটা জিনিস। সো এটা হচ্ছে একটা রেজিস্টারের রেজিস্ট্যান্সের নাম। আমি চাইলে যে কোনো তারের রেজিস্ট্যান্স দিয়ে ক্যালকুলেট করতে পারবো। আমার যে স্ক্রু ওয়াশ থাকে, এটাকে স্ক্রু ওয়াশ তো বলে, স্ক্রু ওয়াশ দিয়ে তার এরিয়া মাপবো, ক্রস সেকশন এরিয়া কতটুকু আছে মাপবো, তার লেন্থ কতটুকু আছে মাপবো, আর কিসের তার সেটা আমি মেপে দেবো। দেখে ফেলবো যে কপারের তার একটা চার্ট থাকে, সেটা স্পেসিফিক রেজিস্টিভিটি কত, সেটা দিয়ে আমি রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করতে পারি। আর যদি কারেন্ট এবং ভোল্টেজের মান জানা থাকে সেক্ষেত্রে আমি রেজিস্ট্যান্সের
মান বের করতে পারি। তুমি চিন্তা করো এটা কেন নির্ভর করে না? কোনো কারণে যদি ভোল্টেজ বাড়িয়ে দেয়, কারেন্টটা বাড়ালাম না, সেক্ষেত্রে কি রেজিস্ট্যান্সের মান বেড়ে যাবে? জুড়ে দিতে রেজিস্ট্যান্সের মান তো ফিক্স, কোনোদিনও বাড়বে না। এই লাইনে যে কোনটা এক্ষেত্রে আসলে ভোল্টেজ বেড়ে গেলে কারেন্ট ফিক্স থাকে, এটা ঘটে না কোনো। ভোল্টেজ বেড়ে গেলে সমানুপাতিক হারে কারেন্টও বেড়ে যায়। যেহেতু কারেন্ট বেড়ে যায় এই মানটা ফিক্স হয়। আর একটু পরে ছেড়ে দেবো, বাবা বোরিং লাগছে, আর দুটো এখন এসে আরেকটা জিনিস, রেজিস্ট্রেশন সম্পর্কে ধারণা হয়েছে আমার? এটা তো আজকে তো ক্লাস ছিল না অ্যাকচুয়ালি, শুধু এই ল্যাব ছিল আমাদের মধ্যে কথা ছিল। ল্যাবটা ওদেরকে ল্যাব ওইভাবে চলছে আর বাকি সবগুলো আচ্ছা, তাহলে রেজিস্টার দেখতে হচ্ছে কুমিরের লেজের মতো, ক্রোকোডাইল টাইপ, কিন্তু পাশেরটা এর সাথে এখন এসে ক্যাপাসিটর। সার্কিটের আরেকটা এলিমেন্ট হচ্ছে ক্যাপাসিটর। ক্যাপাসিটর ফ্যান ব্যবহার করা হয়, আমাদের ব্যবহার করা হয় সার্কিটের আরেকটা ব্যবহার করা হয় পাওয়ার ব্যাংক। দেখছো পাওয়ার ব্যাংক, ক্যাপাসিটর দেখছো? তোমার একটা আইডিয়া ঠিক আছে, পাওয়ার ব্যাংক ব্যবহার করা যেতে পারে। একদিন এমন সময় আসতে পারে যেদিন ব্যাটারিকে ক্যাপাসিটর দিয়ে রিপ্লেস করা যাবে। ব্যাটারিকে ক্যাপাসিটর দিয়ে রিপ্লেস করতে হবে। ব্যাটারির সাথে ক্যাপাসিটর ক্যাপাসিটর পার্থক্য, হ্যাঁ? ট্রান্সফরমার কি ব্যবহার করা হয়? এই যে একটা গোল দেখা যায় সার্ভো ট্রান্সফরমারের পরিবর্তন। ট্রান্সফরমার কি ব্যবহার করা হয়? মানে ক্যাপাসিটর ব্যবহার করা হয় না, ট্রান্সফরমার সার্ভো না সবই আস্তে 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 ও সম্ভবত গোল ট্রান্সফরমার যেটা ওটা ইয়ের কথা বলতেছে মানে সার্ভো হ্যাঁ সার্ভো বলে না? সার্ভো সার্ভো হচ্ছে কি এত বড় এই যে এটা এটা এটাও ট্রান্সফরমার এটা না সার্ভো ট্রান্সফরমার ভোল্টেজ ক্যাপাসিটর। ক্যাপাসিটর বড় একটা ব্যবহার অতীতে ছিল, আর এটা তো এখন আমরা দেখতে পাই কখনো বড় বড় অ্যাম্পলিফায়ারের ভিতরে ট্রানজিস্টর নাম শুনেছো? আচ্ছা, রেডিও এটাকে একসময় ট্রানজিস্টর বলা হতো, নাম জানো? মেশিনের ভিতরে থাকে বড় বড় অ্যাম্পলিফায়ারের ভিতরে মানে রেডিও মানে রেডিও তো রেডিও। আর তুমি যেটা বলছো অ্যাম্পলিফায়ার, তাহলে রেডিওটা খুব পপুলার হয়েছিল। ওই ট্রানজিস্টর নামে একটা ইকুইপমেন্ট ছিল, সেই ইকুইপমেন্টটা এত পপুলার ছিল যে রেডিও নাম করে ট্রানজিস্টর নাম। তিনটা ভিতর কি আছে? এখন এই রেডিওতে ক্যাপাসিটর ইউজ করা হয়। ওই যে যেটা চ্যানেল টিউন বিল কত থাকে তারপর এরকম দিয়ে পুরো চ্যানেল টিউন করা বলে তো ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটর যদি চেঞ্জ করে দেই ভেরিয়েবল ক্যাপাসিটর হিসেবে ওইখানে বলা আছে ভেরিয়েবল ক্যাপাসিটর হলে ওই ভেরিয়েবল রেজিস্টার এমন কি আমাদের এটা হচ্ছে ক্যাপাসিটর, প্যারালাল প্লেট ক্যাপাসিটর চাই না, তাহলে রেগুলেটর অনেক ক্যাপাসিটর ব্যবহার করা হয় রেগুলার ক্যাপাসিটর আছে প্রতিটা এলিমেন্টেই বা প্রতিটা সার্কিটে ক্যাপাসিটর থাকবে, কারণ খুব অল্প সময়ের জন্য এনার্জিটাকে স্টোর করা হয়। সো ক্যাপাসিটর সাইন ভেরিয়েবল ক্যাপাসিটর হলে এমন হবে, নরমাল ক্যাপাসিটর হলে এমন হবে। আর যদি পোলারাইজড ক্যাপাসিটর হয় পজিটিভ, পোলারাইজড মানে হচ্ছে তার পজিটিভ নেগেটিভ টার্মিনাল ডিফাইন করে দেয়া আছে, ডিফাইন করা। সো এটা হচ্ছে নরমাল ক্যাপাসিটর, এটা হচ্ছে পোলারাইজড ক্যাপাসিটর, এটা হচ্ছে ভেরিয়েবল ক্যাপাসিটর। এর ব্যবহার হয় ফ্যানে, ব্যবহার হচ্ছে ফ্যান এক ধরনের ইন্ডাকশন মোটর। বাসা বাড়িতে যে পানির পাম্প থাকে ওটাতেও বড় বড় ক্যাপাসিটর ইউজ করা হয়। আমার যে রেকটিফায়ার সার্কিট যে চার্জার থাকে, চার্জার ক্যাপাসিটর ব্যবহার করে ফিল্টার হিসেবে। ক্যাপাসিটর একটার পরিবর্তে দুইটা ব্যবহার করলে কি তোমার যদি একটা পরিবর্তে দুইটা ব্যবহার করার প্রয়োজন হয়, ফিল্টারিং সার্কিটে যে সার্কিটে ফিল্টার হিসেবে ব্যবহার করা হয় নির্দিষ্ট মানের ক্যাপাসিটর যদি কম মান ইউজ করি তাহলে জিনিসটা ফিল্টার ভালো হয়। ক্যাপাসিটি কিছু মোটর দেখবে একটা ক্যাপাসিটর আবার কিছু মোটর আছে যদি দুইটা মানের অধিক মানের ক্যাপাসিটর ব্যবহার করা সেক্ষেত্রে কয়েল বন্ধ হয়, বেশি পরিমাণে এনার্জি সাপ্লাই দেবে, প্রথমে টর্কটা বেশি দিয়ে দেবে। সো যে মানের ক্যাপাসিটর ওই মানের ক্যাপাসিটর মানে আলাদা একটা আলাদা একটা ধাক্কা দিয়ে কাজ করার জন্য বেশি কাজ করা যায়। কম ভোল্টেজ আমার বেশিটা বন্ধ হবে। সো ক্যাপাসিটর যেখানে যে মানের আছে ঠিক ওই মানেরটা ইউজ করবে। ক্যাপাসিটর র্যাপ হচ্ছে ফ্যারাড, রাতুন পড়ে ক্যাপাসিটর র্যাপ হচ্ছে ফ্যারাড। চার্জ নেই তখন তো দিতে হবে এই যে ফ্যানের মূলত দুই ধরনের ক্যাপাসিটর পাওয়া যায়, 3.5 আর 2.5 দেখা গেছে বেশি
মানে একটা যদি বাকি রাস্তা বাংলাদেশের তো তখন 2.5 যেটা 2.5 দেয়া আছে সেটা 2.5 সেটা কারণ তার কয়েলটা যে আমি বাধাই করেছি যে কয়েলটা নিজে কয়েল তুমি দিয়েছি 2.5 ক্যারেক্টার এটা কয়েলের তাৎপর্য আছে বুঝতে পারছি সো ফ্যারাডে এখন ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স ক্যালকুলেট করা যায় দুই ভাবে একটা হচ্ছে C ইকুয়াল টু Q বাই V সো এটা যদি একটা প্লেট হয় দেখে শেষ হয়ে চলে যাও ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্সটা ফিজিক্যাল ডাইমেনশনের উপর নির্ভর করবে কখনো ভোল্টেজ বা চার্জের উপর নির্ভর করবে কিন্তু এখানে কি এভাবে ক্যালকুলেট করা যায় সার্কিটে চার্জ এবং ভোল্টেজ দেখি সেখান থেকে ক্যাপাসিটর ক্যালকুলেট করা যায় C ইকুয়াল টু Q বাই V অ্যাকচুয়ালি ক্যাপাসিটরটা নির্ভর করবে C ইকুয়াল টু এপসাইলন A ডিভাইডেড বাই G এপসাইলনটা হচ্ছে পারমিটিভিটি অফ দ্য মেটাল ভেদনযোগ্যতা ইন্টারে তো পড়ছিলাম একটা কে সহ আছে যেটা কে সহ আসে এই এপসাইলনের সঙ্গে এপসাইলন নট ছিল সেটা এপসাইলন নট ছিল এপসাইলন এটাকে ই আর ও বলে রিলেটিভ পারমিটিভিটি মানে এভাবে মনে যদি বাতাসের সাপেক্ষে নির্ণয় করো সেক্ষেত্রে কি দিয়ে মান চলে যাবে চলো এপসাইলন নট হচ্ছে বাতাসের সাপেক্ষে বলছি আচ্ছা তাহলে এখন আসি দেখো শুরুতে একটা ক্যাপাসিটরটা দেখতে কেমন একটা ক্যাপাসিটর যদি তুমি বানাইতে চাও তাহলে দুটো মেটাল প্লেট ওকে দুটো প্লেট নিয়ে তাই দুটোর পাশাপাশি আমরা বেশি করে রাখলাম কাছে কাছে রাখো এখন যদি এখানে ভোল্টেজ সাপ্লাই দাও তাহলে এই প্লেটে কিছু চার্জ জমা হবে এই প্লেটে কিছু চার্জ জমা হবে এই অ্যারেঞ্জমেন্টটাকেই বলা হয় ক্যাপাসিটর ক্যাপাসিটর চার্জকে স্টোর করতে পারে ইলেকট্রিক ফিল্ড কথা তো মাথায় রাখতে হবে ক্যাপাসিটর চার্জকে স্টোর করতে পারবে ইলেকট্রিক ফিল্ড কেন দেখো এখানে পজিটিভ চার্জ যখনই জমা হবে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে এখানে এই ইলেকট্রিক ফিল্ডটা একটা অপরটাকে ধরে রাখবে দড়ির মতো বেঁধে রাখবে সহজে চার্জগুলো সরবে না সো ভোল্টেজটা যখন সরিয়ে দিলে এখানে চার্জটা স্টোর অবস্থায় থাকবে সো এটা সার্কিটে খুব অল্প সময়ের জন্য এনার্জি স্টোর করার কাজে ব্যবহার করা যায় সেটাই বলতেছি দুটো পাত থাকবে দুটো পাতের মাঝ দিয়ে আমরা এখানে একটা দিব এখানে একটা দুটো পাতের মাঝে আমি ডাই ইলেকট্রিক ম্যাটেরিয়াল রাখবো কি ডাই ইলেকট্রিক ম্যাটেরিয়াল বাংলাটা কি মনে আছে ডাই ইলেকট্রিকের বাংলা ডাই ইলেকট্রিক হ্যাঁ এরকম না ডাই ইলেকট্রিক ম্যাটেরিয়াল যেমন মাইকা হতে পারে পেপার হতে পারে আমার পলিস্টার হতে পারে ওকে এয়ার হতে পারে শুধু বাতাস হতে পারে ওকে আচ্ছা দুটো প্লেট রাখবো প্লেটের মাঝে আমি দিতে পারি মাইকা ধরনের আঠা দিতে পারি আমি কাগজ দিতে পারি আমি পলিস্টার জাতীয় কাপড় দিতে পারি অথবা আমি শূন্য স্থান দিতে পারি শূন্য স্থানের মধ্যে ইলেকট্রিক ফিল্ডটা যেতে একটু কষ্ট হবে যদি মাইকা রাখো তাহলে একটু সহজ হবে সেক্ষেত্রে ক্যাপাসিট্যান্সের মানটা বাড়বে তাহলে কি কি থাকবে একটা ম্যাটেরিয়াল নেব ডাই ইলেকট্রিক ম্যাটেরিয়াল সেটা এপসাইলন আর বিদ্যুৎযোগ্যতা কত আমি দেব মাইকা পেপার বা এয়ার বিদ্যুৎযোগ্যতা এক ধরনের মাইকা আঠার বিদ্যুৎযোগ্যতা এক ধরনের এটা মাঝে নেব এই দুটো প্লেটের মাঝে আর এই দুটো প্লেটের কতটুকু ডিসটেন্সে রাখতেছি সেটাও নির্ভর করবে প্লেটটা কাছে রাখছি দূরে রাখলে ক্যাপাসিট্যান্সটা কমে যাবে কাছে রাখলে ক্যাপাসিট্যান্সটা বাড়বে এরিয়া হচ্ছে এই প্লেটটা কতটুকু কত এরিয়া আছে দৈর্ঘ্য প্রস্থ কত হবে ওকে সো যদি ডিসটেন্স বাড়াও ক্যাপাসিট্যান্স কমবে যদি এরিয়া বাড়াও ক্যাপাসিট্যান্স বাড়বে সো সি অলওয়েজ প্রপোর্শনাল টু এপসাইলন হতে পারে যে আমি ম্যাটেরিয়াল ইউজ করলে ম্যাটেরিয়ালের পারমিটিভিটির সাথে প্রপোর্শনালি বাড়বে যেটা মনে করো 3 আছে পারমিটিভিটি
একটা ম্যাটেরিয়াল ইউজ করলে 5 তাই ক্যাপাসিট্যান্স বেড়ে যাবে সো প্রপোর্শনালি বাড়বে অথবা সি প্রপোর্শনাল টু এ আমার ওসব বাড়ানোর সুযোগ নিয়ে আমি এরিয়া বাড়াবো আমি যে মেটালটা নিয়েছি মেটালের এরিয়া বাড়িয়ে দিব ব্যাস সি লেভেল মাঝখানে এটা আমরা কোনো ধরনের একটা গ্লো বা কিছু একটা দিচ্ছি দিলেও হবে না দিলেও আমরা পরে দেখবে যে এই যে না দিলে আমি হয়তো মানে অতটা স্ট্রং হবে স্ট্রং এখন স্যার এই ক্যাপাসিটর তো নষ্ট হয় হ্যাঁ যেটা হচ্ছে একসময় নষ্ট এই ক্যাপাসিটর কেন লাগানো থাকে শুধুমাত্র ভোল্টেজটা ব্যালেন্স করে দেখতে পাই কোয়ালিফিকেশন লাগানো আমি তাই কথা বলছি আর কিছু ক্যাপাসিটর আছে যার নেগেটিভ ঠিক আছে মানে তুমি আপনি না চাওয়া রেজিস্টার না তুমি যখন সার্চ অনেক স্যার দিয়ে রাখতে পারো ক্যাপাসিটর তো নষ্ট ক্যাপাসিটরের ভিতরে তো দুইটা পাত আছে যদি 5 পুড়ে না মাঝখানে নিশ্চয়ই গ্লো দেওয়া আছে যার কারণে এটা ঠান্ডা কমে যায় গ্লুটা গলে গিয়ে দুটা প্লেট শর্ট আউট হয়ে যাবে ক্যামেরাটা ইউজ করতে গ্লুটা যদি গলে যায় দুটা প্লেট শর্ট হয়ে গেলে তখন আর ক্যাপাসিটর আসছে না আর ডিসটেন্সের হচ্ছে 1 বাই ইনভার্সলি প্রপোর্শনাল ডিসটেন্স কমলে ক্যাপাসিট্যান্স বাড়বে ডিসটেন্স বাড়লে ক্যাপাসিট্যান্স 1.2 যাওয়া কমবে এজন ব্যালেন্স করা একটা খুব ইম্পর্টেন্ট কথা বলে গেছিলাম তোমাদের কথাবার্তার ভিতরে আমি কথাটা বললাম ডিজিটাল ক্যাপাসিট্যান্স সার্কিটে এখন অনেক কাজ হচ্ছে সার্কিটে যদি ক্যাপাসিট্যান্স ইউজ করি খুব অল্প সময়ের জন্য সার্কিটে আমি এনার্জিটা স্টোর করতে পারি ক্যাপাসিটর কোনো এনার্জি কনজিউম করবে না ক্যাপাসিটর এনার্জি স্টোর করবে পরে সাইকেলে সেরে এসি হয় তাহলে এক সাইকেলে চার্জ হয় পরে সাইকেলে চার্জটা সেরে দেয় ক্যাপাসিটর কখনো এনার্জিকে কনজিউম করে না যদি সেটা পিওর ক্যাপাসিটর মানে আইডিয়াল ক্যাপাসিটর আইডিয়াল কারণ একটা ক্যাপাসিটর তুমি রেখে দাও চার্জ করে বাকি দীর্ঘদিন থাকবে কিন্তু ইনফিনিটি নাম্বার অফ ডেজ থাকবে না টাইম লিমিট আছে যেমন দিন পর্যন্ত পাবো তার মানে এই যে কিছুটা রেজিস্ট্যান্স আছে যেটা দিয়ে আমার চার্জগুলো কোলাপস করে দিতে পারে একবার ইনস্ট্যান্ট নিলে ওর নির্দিষ্ট ভোল্টেজের সো ক্যাপাসিটরের কাজ হচ্ছে এনার্জি স্টোর একই ভাবে ইন্ডাক্টরের কাজ হচ্ছে এনার্জি স্টোর 1 ভোল্ট থেকে ক্যাপাসিটর এনার্জি স্টোর করে কিসের ভিতরে বেশি জ্বলবে যেমন ধরুন মেইন পাওয়ার কিসের ভিতরে ক্যাপাসিটর এনার্জি স্টোর করে কিসের ভিতরে প্লেটের ভিতরে প্রথম কথা এটা তো বললাম এর মাঝে আরেকটা কথা বলছি ক্যাপাসিটর এনার্জি করে কিসের ভিতরে একটা ফিল্ডের নাম বলছি ইলেকট্রিক ফিল্ডের ভিতরে ক্যাপাসিটর অলওয়েজ স্টোর চার্জ ইন ইলেকট্রিক ফিল্ড না থাকলে ক্যাপাসিট্যান্স থাকবে না ইলেকট্রিক ফিল্ড থাকলে ক্যাপাসিট্যান্স থাকবে না ক্যাপাসিটরের ভিতরে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করে আছে হ্যাঁ তোমাকে বলছি ক্যাপাসিটর চার্জ কি স্টোর করে চার্জের সাথে এনার্জি রিলেশন আছে ওকে এটা চেক করতে হলে আমাকে এই ব্যাটারি ইউজ করতে হবে এই ইন্টারনেট অল্টারনেটিভ আছে দেখো এইখানে যদি কোনো ধরনের আমি আঠা ব্যবহার করি আপনাদের ফ্যানের হয় বা কোনো পেপার বা কোনো বাতাস ইউজ করি তাহলে কি ঘটনা ঘটে জানেন ওই বাতাসটা পোলারাইজ হয়ে যায় এখানে যখন একটা পজিটিভ চার্জ আসে ওই আঠার একটা মাইক্রো আঠার এখানে নেগেটিভ চার্জ হয় এখানে পজিটিভ এখানে নেগেটিভ এখানে পজিটিভ যেমন মনে করেন পোলারাইজ হয়ে যায় দুইটা প্লেনের মাঝে পোলারাইজেশনের ঘটনা সংঘটিত হয় সো ইলেকট্রিক ফিল্ড আর পোলারাইজেশনের ক্ষেত্রে মাস এর পাশ থেকে লাভ হয় এমনি হয় তার মেকানিজম আছে সো দুইটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মাঝে পোলারাইজেশন হয়ে যায় এটা অন্য একটা ব্যাটারি লাইন ওকে সো এখানে পজিটিভ থাকলে আবার এখানে নেগেটিভ এখানে পজিটিভ এখানে নেগেটিভ এখানে মানে পজিটিভের সাথে নেগেটিভ থাকে নেগেটিভের সাথে পজিটিভ থাকে মানে গ্লো দিলে একটু সহজে সহজে এই হচ্ছে বাতাসের বাতাসের যে সেক্ষেত্রে ক্যাপাসিট্যান্সটা কমে কারণ বাতাসের পারমিটিভিটি একটু কম এইটার ভিতরে একটা তার আছে সেই ঠিক আছে আজকে অনেক ক্লাস হয়ে গেছে আর এই একটা টেস্ট করার জন্য আমি এই তারের দুই মাসে এইগুলা হচ্ছে তোমার বেসিক জিনিস সার্কিটের